আজকে আমাদের ফিজিক্স 6 এর বাকি অংশ অর্থাৎ চলতরিত আলোচনা। তো এই চ্যাপ্টারে মেইনলি আলোচনা হবে হচ্ছে তুল্যরোধ, যেটা তোমরা বেশ পরিচিত এর আগেও। তুল্যরোধ, তারণ বেগ, সেই সঙ্গে আছে কারশফের কারেন্ট ল, ভোল্টেজ ল, আর কিছু ইকুইপমেন্ট যেমন মিটার ব্রিজ, হুইটস্টোন ব্রিজ, আর শেষ দিকে আছে পোটেনশিওমিটার। তো আমরা একে একে আলোচনা শুরু করি। তো তারণ বেগের একটা ছোট অঙ্ক, যে এখানে একটা কপারের তার আছে যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে গিভেন, আর এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট। আমরা জানা আছে হচ্ছে কপারের পারমাণবিক ভর 63.5 আর তার ঘনত্ব দেওয়া আছে। কোয়েশ্চেন হচ্ছে তারণ বেগটা কত। আমরা যে সেই বিখ্যাত ফর্মুলা I = NA/VE, যেখানে ভি এর পরিচয় আছে তারণ বেগ। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, V = I/NA আর ইলেকট্রনের চার্জ। তো এখানে আমাদের কি কি জানা আছে, I এর ভ্যালু কিন্তু আমরা জানি 5 অ্যাম্পিয়ার, সো এটা আমাদের জানা আছে। ক্রস সেকশনাল এরিয়া সেটাও দেওয়া আছে, এই হচ্ছে সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ইলেকট্রনের চার্জ আমরা সবাই জানি E = 1.6 × 10⁻19 কুলম্ব। সো আমাদের আসলে বের করতে হবে হচ্ছে n এর পরিচয়টা। আসলে n এর পরিচয় ছিল একক আয়তনে ইলেকট্রন সংখ্যা বা ক্যারিয়ার সংখ্যা। তো একক আয়তনের জন্য আয়তনটা তো লাগবে, যে টোটাল আয়তনের মধ্যে কত আছে আর একক আয়তনে কত। তো সেটা আমরা এখান থেকে বের করতে পারি। একটু খেয়াল করো যে এখানে ক্যাপিটাল M হচ্ছে পারমাণবিক ভর, আর আমরা জানি এক পারমাণবিক ভর বা এক মোলের মধ্যে কতখানি ইলেকট্রন থাকে, সেই যে অ্যাভোগাড্রো সংখ্যক। ওকে, তাহলে এবার আমরা একটু ডিল করতে পারি। আমরা জানি ρ = m/v, তাহলে এখান থেকে আমরা আয়তনটা পাবো V = m/ρ, এবং কোয়েশ্চনে গিভেন m হচ্ছে তোমার 63.5 আর ডিভাইডেড বাই ρ হচ্ছে 8.95, সবই গ্রামে আছে, সো কনভার্ট করার দরকার নেই। তাহলে এখানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ আয়তন আমরা পেয়ে গেলাম, কিন্তু এটার পরিচয় কিন্তু n না। এখানে হচ্ছে মোট আয়তনের মধ্যে কয়টা পরমাণু আছে বা কয়টা ইলেকট্রন আছে। তাহলে আমরা এটাকে নাম দিলাম, সাপোজ এখানে কিছু একটা ভ্যালু আছে, সেই এত আয়তনের মধ্যে ইলেকট্রন আছে কয়টা, অ্যাভোগাড্রো সংখ্যক। সেই যে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 10⁻23, কিন্তু আমাদের n এর পরিচয় হচ্ছে একক আয়তনে। তাহলে এত আয়তনে আছে অ্যাভোগাড্রো সংখ্যক, অথবা একক আয়তনে আছে অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইডেড বাই ওই আয়তন। ওকে, তাহলে এখান থেকে আমরা মিটার কিউবে কনভার্ট করে নেবা। তাহলে এখান থেকে আমরা n এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। এই যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে n, পার মিটার কিউবে কনভার্ট করলে SI ইউনিট হবে। ওকে ওকে, রোধের সূত্রের উপর একটা অঙ্ক, যেখানে দুইটা তার আছে, প্রথমটা দৈর্ঘ্য দ্বিতীয়টার তুলনায় ছোট দেখতে পাচ্ছি, সেটা দেওয়া আছে। প্রথমটা দৈর্ঘ্য আর দ্বিতীয়টার দৈর্ঘ্য অনুপাত হচ্ছে 1:3, তার মানে দ্বিতীয়টা প্রথমটার তুলনায় 3 গুণ লম্বা। কিন্তু সেই সাথে তাদের পুরুত্ব কিন্তু সেম না, এখানে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বেশি, এখানে কম। তো ওটাও দেওয়া আছে এভাবে, প্রথমটার ব্যাসার্ধ, হ্যাঁ এই যে ক্রস সেকশন যে বৃত্তটা, সেটা ব্যাসার্ধ বাকিটার তুলনায় 3 গুণ, 3:1। এই যদি সিচুয়েশন হয় তাহলে কোয়েশ্চেন করছে এই তারের যে রোধ আর এই তারের যে রোধ, তাদের রেশিওটা কত হবে, দ্যাট ইজ R1 / R2 = what। আমরা এটা ইজিলি বের করতে পারি। রোধের ফর্মুলা কি ছিল মনে আছে, R = ρL/A। হ্যাঁ, তাহলে এখানে রোটা ছিল আপেক্ষিক রোধ, যেটা কেবল উপাদানের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা আসলে বলতে পারি R সমানুপাতিক L/A, কারণ দুইটা তার একই উপাদান বলা আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি R1 / R2 = L1/L2, আর ব্যস্তানুপাতিক হবে A2/A1। আবার যেহেতু এগুলো একটা বৃত্ত, তাহলে তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে আসলে πr²। তাহলে আমরা লিখতে পারি πr1² ডিভাইডেড বাই πr1²। তাহলে আলটিমেটলি থাকতেছে L1/L2, যেটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে, ইন্টু R2/R1²। ওকে, তো কোয়েশ্চেনে দেওয়া আছে L1/L2 হচ্ছে 1:3 আর R2/R1 হচ্ছে 1/3 হোল²। ওকে, ওখানে কিন্তু R1/R2, তো আমাদের এখানে R2/R1, তাহলে থাকতেছে 1/3 ইন্টু 1/9, দ্যাট ইজ 1/27। এবার কিছু তুল্যরোধের অঙ্ক করবো আমরা। তো নর্মাল তুল্যরোধ সম্পর্কে একটু ভালো আইডিয়া রাখলেই আমরা মানে বেশ কিছু স্পেশাল কাইন্ড অফ তুল্যরোধ একটু শিখবো। তবে তার আগে একটা কনসেপ্ট একটু ক্লিয়ার করে নেওয়া উচিত। মানে ক্লাস 9-10 পর আমাদের একটা ঝামেলা হয়ে গেছিলো যে সিরিজ কাকে বলে। মানে 9 এরকম একটা ডেফিনিশন দেওয়া ছিল যে R1 আর R2 রোধ যদি পরপর থাকে, মানে একটা শেষ মাথায় বাকিটার প্রথম মাথা যদি থাকে, তাহলে তারা সিরিজ। কিন্তু এই ডেফিনেশনটা কিন্তু অনেক ক্ষেত্রে খুবই রং। এমন যদি হয় কখনো যে দেখতে পর কিন্তু এখান থেকে সার্কিটে আরেকটা ব্রাঞ্চ বের হয়ে আসছে, সাপোজ দেখতে মনে হচ্ছে এরা পরপর অবস্থিত, কিন্তু আসলে কিন্তু তারা সিরিজে না। কারণ সিরিজের মেইন ডেফিনেশন কিন্তু এটা না। সিরিজ হতে হলে অবশ্যই যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে সকল রোধের মধ্য দিয়ে কারেন্ট সেম,
কারেন্ট সেম। এখানে কিন্তু ভুলে ভাবা যাবে না যে কারেন্টের অ্যামাউন্ট সেম, অ্যামাউন্ট নাও হতে পারে। এটার মিনিং কি বলতে যাচ্ছি আমি, সাপোজ এই একটা রোধ, এই আর একটা রোধ, এই দুটার মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে, 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার, এটা নিশ্চয়ই সিরিজে অবস্থিত না। মানে মান সেম হলে সেটা বোঝানো হয়নি, কারেন্ট সেম মানে পানির একটা স্রোত হলে সেই স্রোতটা ভাগ হতে পারবে না, ওই একই স্রোত দুজনের মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে সেটা কিভাবে পসিবল? সাপোজ এখানে দুইটা রেজিস্ট্যান্স আছে আর এখানে আরো দুইটা বা এরকম 3-4টা যা আছে, তাহলে এখানে একটা কারেন্ট আসতেছে সে আই, ওকে। সেই আইটা এই রাস্তায় এসে দুইটা জাংশন পেলো যে এখানে দুই রাস্তায় ভাগ হওয়া সম্ভব তার পক্ষে, তাহলে এটার নাম দিলাম I1 কারেন্ট, নিচেটা দিলাম I2। এখন একটু খেয়াল করে দেখো, এই আই আর এই I1 কিন্তু আলাদা কারেন্ট, মানে একটা কারেন্ট ভাগ হয়ে চলে গেছে। সো কোনোভাবেই এই রোধটার নাম যদি দিই 1 নম্বর রোধ আর এই নাম যদি দিই 2 নম্বর রোধ, তারা কখনোই সিরিজে অবস্থিত না, কারণ তাদের মধ্য দিয়ে সেম কারেন্ট যাচ্ছে না। বাট এই যদি 2 নাম্বার আর এই যদি 3 নাম্বার রেজিস্ট্যান্স হয়, তাহলে খেয়াল করে দেখো I1 কারেন্ট কিন্তু 2 এর মধ্য দিয়েও যাচ্ছে, 3 এর মধ্য দিয়েও যাচ্ছে। তাহলে একদম নির্দ্বিধায় বলতে পারবো আমরা 2 আর 3 সিরিজে অবস্থিত। অন্য কিছু সিরিজে আছে কিনা ওটা কনসার্ন না, ফার্স্টে দেখবা একদম অবভিয়াসলি কোনটা সিরিজে আছে। একইভাবে I2 কিন্তু এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই দুইটাকেই কিন্তু ক্রস করছে। সো এটা 4 নাম্বার রোধ, এটা 5 নাম্বার রোধ, তাহলে 4 আর 5 সিরিজে আছে। সো এটা একটু মাথায় রাখবে যে অবশ্যই সিরিজ হতে হলে কারেন্ট সেম। আর একইভাবে প্যারালালের ক্ষেত্রে কনসেপ্টটা কেমন? প্যারালালের ক্ষেত্রে ভোল্টেজ সেম, এভাবে মনে রাখতে একটু কষ্ট, তো আমরা একটু বোঝানোর চেষ্টা করি যে প্যারালালটা কিভাবে আমরা কনসিডার করি। সেটা হচ্ছে একদম 19 এর ডেফিনিশন কি বলে, যে এই তিনটা রোধ দেখতেও প্যারালাল, নামেও প্যারালাল, মোটেই কিন্তু কনসেপ্টটা এমন না, কারণ প্র্যাকটিক্যালি তার কিন্তু কোনোটাই প্যারালাল থাকে না, এটা আমরা সবাই জানি। আসলে কি মিন করা হয় একটু খেয়াল করো, রোধের এই মাথার নাম দিলাম সাপোজ এ আর ওই মাথার নাম দিলাম বি, দুইটা নাম ভিন্ন কেন? কোয়াইট সিম্পল, রোধের কাজ কি? বাধা দেওয়া। তো কারেন্টের শুরুতে যে বিভবটা ছিল ওটা ক্রস করার পর কিন্তু বিভব সেম থাকবে না, বিভবের পার্থক্য না থাকলে কারেন্ট যায় না। তাহলে একটু খেয়াল করো, এই পর্যন্ত কিন্তু সবই এ, কারণ এর মাঝখানে বিভব পতন ঘটানো বা ড্রপ ঘটানোর মতো কোনো উপাদান নাই। তাহলে একইভাবে এই মাথা সব কয়টা মাথা যারা এর সঙ্গে কানেক্টেড সবাই হচ্ছে এ মাথা। সিমিলারলি এই বি মাথার সঙ্গে যতগুলো কানেক্টেড মাথা আছে সব কয়টাই বি মাথা, কারণ এর মাঝখানে রোধ বা ব্যাটারি বা ক্যাপাসিটর এমন কোনো এলিমেন্ট নাই যারা বিভবের পতন ঘটায় বা জমায় রাখে। সো একটু খেয়াল করে দেখো, এ বি এ বি এ বি, তাহলে আমি কি দাবি করতে পারি না যে এই তিনটা রোধের একটা মাথা এ বিন্দুতে আর বাকি পুরো মাথা আবার বি বিন্দুতে, ওকে। তাহলে ডেফিনেশনটা কি হবে, কতগুলো রোধের এক মাথা একটা সার্টেন পয়েন্টে আর বাকি মাথা আরেকটা সার্টেন পয়েন্টে যদি আনা যায় তাহলে তারা প্যারালাল। কিরকম হতে পারে, এই ছবিটাই দেখতে হয়তো এমন হতে পারে, আনবিলিভেবল লাগতে পারে, কিন্তু আসলে কিন্তু তাই। এই যে এই তিনটা রেজিস্টার প্যারালাল, কারণ তাদের সবার এই মাথা এ বিন্দুতে, সবার ওই মাথা আরেকটা পয়েন্ট বিতে। চেহারা দেখে কিন্তু প্যারালাল ডিসাইড করা যাবে না, ডিসিশনটা হবে এক মাথা একটা সার্টেন পয়েন্টে আর এক মাথা একটা সার্টেন পয়েন্টে কিনা, তারই একটা প্রমাণ আমরা এখনকার অঙ্কটা দেখব। ওকে, প্রথমে আমাদের ডিউটি হচ্ছে এ আর বি মাথা ডিফাইন করা, কারণ তুল্যরোধ এই দুইটা মাথার মধ্যে কিন্তু নির্ণয় করতে বলা হবে। এবার একটু খেয়াল করি, এই মাথার নাম যদি এ হয় তাহলে এই যে পুরা মাথাটাই কিন্তু এ, কারণ এর মাঝখানে এমন কোনো উপাদান নেই যে বিভবের পতন ঘটাতে পারে, বিন্দুর নাম সেম থাকবে। সিমিলারলি এটা যদি বি হয়, এই সকল পয়েন্টগুলো হচ্ছে বি। তাহলে দেখো, দেখে মনে হচ্ছিল রোধ তিনটা পর পর, এটার পর এটা, এটার পর এটা, সিরিজের মতো চেঞ্জ থাকতেও পারে, বাট অ্যাকচুয়ালি কি হলো দেখো, প্রথম রোধটা কার কার মধ্যে অবস্থিত, এ আর বি। দ্বিতীয় রোধটা কার মধ্যে অবস্থিত, বি আর এ। থার্ড রোধটাও কার কার মধ্যে অবস্থিত, এ আর বি। সো আসলে এই ছবিটা এভাবে আঁকার কোনো দরকার নেই, সিম্পলি এখানে কয়টা বিন্দু, যতই দূরে দূরে আঁকি না কেন বিন্দু আসলে দুইটা। আর প্রথম রোধটা এর মধ্যে আঁকবো, দ্বিতীয় রোধটাও এর মধ্যে অবস্থিত, তৃতীয় রোধটাও এর মধ্যে অবস্থিত। চেহারাটা আমাদের পরিচিত, তার মানে এই রোধ তিনটা আসে প্যারালালে। তো প্যারালালে কিভাবে, তিনটা সমান মানের রোধ আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে সেই তুল্য রোধের ডেফিনেশন কিভাবে করছি, 1 তুল্য রোধ 1/Rp ইকুয়াল টু হবে 1/R1 1/R2 1/R3। তাহলে আমাদের ক্ষেত্রে যেহেতু R1 R2 R3 তিনটারই ভ্যালু সেম, আর তাহলে আমরা লিখতে পারবো 1/R + 1/R + 1/R, দ্যাট ইজ 3/R। কিন্তু এটা কিন্তু তুল্যরোধ না, অবশ্যই না, ওকে। তাহলে তুল্যরোধটা কি হবে, উল্টাটা, দ্যাট ইজ R/3। তো মজার ব্যাপার হচ্ছে এই ভ্যালুগুলো যদি এরকম সিম্পল থাকে, সিম্পল বলতে তিনটা রেজিস্টারই যদি থাকে সমান মানের এবং প্যারালালি, তাহলে মনে করবা এখানে ব্রাঞ্চ আছে কয়টা, তিনটা ব্রাঞ্চ, তাদের প্রত্যেকের মান কত, আর। তাহলে আমরা লিখবো এরকম, মান ডিভাইডেড বাই ব্রাঞ্চ সংখ্যা, ওকে। এটা শর্টে পারবো আমরা।
যেমন আমাদের ওখানে ব্রাঞ্চ আছে 3টা এবং প্রত্যেকটা মান হচ্ছে r, তাহলে সরাসরি অ্যান্সার হচ্ছে r/3। ওকে, আর দুইটা শর্টকাট হচ্ছে এরকম এরকম যদি রোধ থাকে সাপোজ 4 আর 4, এটা তো একটু আগের ফর্মুলা অনুসারেই ব্রাঞ্চ আছে 2টা এবং সমান মানের রোধ যেহেতু r/2, অ্যান্সার হচ্ছে 2 ওহম। যদি ডিফারেন্ট ভ্যালু থাকে সেই ক্ষেত্রে মনে করবো আমরা এভাবে, ওকে, সেই 1/r1 1/r2 না করলেও চলবে। কীরকম দেখো, এটা আছে সাপোজ 6 আর এটা আছে 3, তাহলে আমরা সেই যে 1/6 1/3 এটা করে লসাগু করে তারপর যে উল্টাইলেই আমরা সরাসরি পাবো। সেটা আরেকভাবে করা যায়, খেয়াল করে দেখো, এভাবে ভাববা যে এটাকে যদি একটু লসাগু করি তাহলে নিচে আসবে কি 6 গুণ 3, উপরে আসবে 3 যোগ 6, একে যদি উল্টে দিই তাহলে আসবে 6 গুণ 3 উপরে 6 যোগ 3 নিচে। এটাই বলতে চাচ্ছিলাম। লবে থাকবে হচ্ছে গুণফল আর হরে থাকবে হচ্ছে যোগফল। তাহলে কীরকম হলো দেখো, যখন এরকম দুইটা রেজিস্ট্যান্স আছে প্যারালালি সরাসরি বলবা গুণফল বাই যোগফল। তাহলে গুণফল কত 18, যোগফল কত 6 আর 3 9, তাহলে এটা সরাসরি কত 2। তো এরকম বেশ কিছু কম্বিনেশন আছে, এরকম ভাগ সরাসরি মুখোমুখি করা যায়, গুণফল বাই যোগফল, গুণফল বাই যোগফল। এবং মনে রাখবে এটা কিন্তু খাটবে দুইটার জন্য, দুইটা রেজিস্ট্যান্স হলে। আদারওয়াইজ এখন তো ক্যালকুলেটর সবারই আছে, সো ক্যালকুলেটরে এরকম যদি 3-4টা রোধ থাকে তাদের ভ্যালু ইনভার্স করে অবশ্যই লাস্টে আরেকটা ইনভার্স দিতে কিন্তু ভুলবা না। এটা অনেকেই লাস্টে অ্যান্সারে ভুলে যায় যে 1/r3, এটা চেঞ্জ করে কিন্তু লাস্টে এই আর ইকুইভ্যালেন্ট বানাতে হবে। এটা কিন্তু আমার অ্যান্সার না, আমার অ্যান্সার কিন্তু তার উল্টাটা। সো অবশ্যই ক্যালকুলেটরে এই ফর্মে লিখব, অলওয়েজ ব্র্যাকেট দিয়ে লাস্টে একটা পাওয়ার ইনভার্স করে নিবে। ওকে, তো ছবিতে দেখতে পাচ্ছ 4টা ডিফারেন্ট সার্কিট এবং প্রত্যেকটার জন্য তুল্যরোধ নির্ণয় করতে বলা হয়েছে। তো যদিও তাদের চেহারা একেবারে ডিফারেন্ট, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আসলে তারা একই সার্কিট। ওকে, তো এর মাধ্যমে আমরা আসলে জানতে পারবো চেহারা মেইন না, মেইন হচ্ছে তোমার কনফিগারেশনটা আসলে কেমন, বিন্দু দিয়ে আমরা বুঝতে পারবো। সাপোজ এটা হচ্ছে এ, এই বি, এই এ আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত, মানে পুরো কম্বিনেশনটা বাদ দিয়ে একটা রোধ লাগালে যদি ভোল্টেজ আর কারেন্ট সেম থাকে তাকে তুল্যরোধ বলে। তো এই তুল্যরোধটা আসলে 5 আর 5 সিরিজেও না, এই 5 আর 5 প্যারালালেও না, কারণ পরপর থাকলে সিরিজ হয় না, আমরা জানলাম। এখান থেকে একটা কারেন্ট গেলে সেই কারেন্ট দুই রাস্তায় ভাগ হয়ে যায়, সো কারেন্ট সেম হওয়ার কোনো চান্স নেই। সো এটা সিরিজ না, এটা আমরা বুঝে গেছি। আর দ্বিতীয় শর্ত হচ্ছে এটা প্যারালাল না, কারণ এই মাথা যদিও সেম, এই মাথা কিন্তু আমরা সেম করতে পারবো না, কারণ মাঝে একটা রেজিস্ট্যান্স আছে, দুই মাথা আলাদা। তো বুঝতে পারতেছি এটা আমাদের জন্য ঠিক একটু টাফ হয়ে গেল অঙ্কটা, কিন্তু সহজ এই জন্য যে এখানে ভ্যালু প্রত্যেকটাই সেম, প্রত্যেকটা সেম ভ্যালু থাকার সুবিধা কি, এটার নাম যদি দাও পি, এটার নাম যদি দাও কিউ, এটা যদি দাও আর, এটা যদি দাও এস, এটা সাপোজ সেই যে জি বিখ্যাত, তাহলে এইটা আমাদের সেই বিখ্যাত একটা ফর্ম দাঁড়ায় গেছে। কিন্তু সেই যে তোমরা নাম পড়তা হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ অনলি থিওরি না, এটা তুল্যরোধ বের করতে অনেক হেল্পফুল। হুইটস্টোন ব্রিজ নীতি কি বলে, যদি পি বাই কিউ এই রোধ দুইটার অনুপাত আর বাই এস এই রোধ দুইটার অনুপাতে সমান হয়, তাহলে বুঝতে হবে মাঝের ব্রাঞ্চ দিয়ে কোনো কারেন্ট যায় না। আর কারেন্ট যায় না মানে খোলা ব্রাঞ্চ, ওপেন ব্রাঞ্চ। তাহলে আমরা বুঝে গেছি এখানে 5/5, পি বাই কিউ হচ্ছে 5/5 1, আর আর বাই এস সেটাও 5/5, সেটাও 1। আলটিমেটলি আমরা বুঝে গেছি এই মাঝের ব্রাঞ্চ দিয়ে আসলে কোনো কারেন্ট যায় না, মানে মাঝের ব্রাঞ্চ আসলে নাই, ওপেন। তাই যদি হয় সিচুয়েশনটা দেখো এবার, এখন তো আমাদের জন্য কোয়াইট ইজি, কারণ এই 5 আর 5 আছে সিরিজে, নিচের 5 আর 5 সিরিজে, তারা আবার পরস্পর প্যারালাল। তো আমরা যদি শর্টে লিখি 5 যোগ 5 সিরিজ বলে, আর ওই নিচে 5 যোগ 5 সিরিজ, এই দুইটা পরস্পর প্যারালাল। তাহলে 10 প্যারালাল 10 বলেছিলাম মনে আছে, দুইটা যদি প্যারালাল সেম মানের থাকে তাহলে মান ডিভাইডেড বাই কয়টা ব্রাঞ্চ, তাহলে 10/2 কত 5, তাহলে এটা তুল্যরোধ হচ্ছে 5। এবার দেখো বাকি সবই আসলে সেম। এই যে এটার নাম যদি এ দাও, এটা যদি আবারও বি দাও, আমাদের আগের সার্কিট অনুসারে এখানে একটা মাঝে ব্রাঞ্চ ছিল, তাহলে এই সেই পি কিউ পি আর এস মাঝে একটা ব্রাঞ্চ, এই সেই পি কিউ আর এস আর মাঝে একটা ব্রাঞ্চ গ্যালভানোমিটারের জন্য। সো এটা আসলে ওই হুইটস্টোন ব্রিজ এবং এর অ্যান্সার হবে 5, আমরা বুঝতে পারছি। এটা একটু খেয়াল করো, এটা দেখে বোঝা যাচ্ছে না, মানে একটু আগে আমরা একটা অঙ্ক করছিলাম মাত্র একটু আগেই, এই দুইটা খালি ছিল না, ফলে তারা তিনটা হয়ে গেছিল প্যারালাল। বাট এবার এই রেজিস্ট্যান্সটা দিয়ে কিন্তু ঝামেলা করে ফেলছে, এবার আর কেউ সিরিজও না, কারণ প্যারালালও না। আমরা এটা ইজিলি বুঝতে পারবো, সাপোজ এ আর বি নাম দিলাম, এটা যদি এ হয় এই মাথা কিন্তু আর এ হওয়ার সুযোগ নেই, কারণ মাঝে একটা রেজিস্টার পড়ে গেছে, সো ওটার একটা নাম দিলাম সি। এটা যদি সি হয় এটা কিন্তু আর সি হওয়ার সুযোগ নেই, কারণ মাঝে একটা রেজিস্টার, সো এটার নাম ডি। সো বুঝে যাচ্ছে আসলে এ ডি সি বি চারটা আলাদা পয়েন্ট, কোনোভাবেই তারা প্যারালাল না, যে সব মাথা এক মাথায় সব মাথা বি মাথায়, এটা পসিবল না।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইটার এটাও একই সার্কিট। কীরকম করে দেখো, এইটা হচ্ছে সেই গ্যালভানোমিটার। ওকে, তাহলে হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে কি হয়, গ্যালভানোমিটারটা থাকে না, তারপর কি থাকে, পি আর কিউ হয়ে যায় সিরিজ, আর আর এস হয়ে যায় সিরিজ। তো খেয়াল করে দেখো, এটা যদি না থাকতো তাহলে এটার নাম পি আর এটা কিউ পরস্পর থাকতো সিরিজে, এটার নাম আর এটার নাম এস, এরা থাকতো পরস্পর সিরিজে। আর মাঝে যদি এটা না থাকতো, সেই পি আর কিউ আর নিচে আর আর এস পরস্পর প্যারালাল। তো এটা আসলে একটা হুইটস্টোন ব্রিজ নীতি, এটার অ্যান্সার 5। আর এটাও একটা হুইটস্টোন ব্রিজ, দেখতে অদ্ভুত লাগে তারপরে সত্যি, কারণ খেয়াল করে দেখো, এই হচ্ছে সেই গ্যালভানোমিটার ব্রাঞ্চটা। হ্যাঁ, এই যে এই মাথাটা দেখতে পাচ্ছ, এটা ধরে আমি উল্টো ওইখানে রাখবো, তাহলে কি এই যে এরকম একটা খাপের মতো খুলে ওই পাশে চলে যাবে, তো তখন হবে যে এটা দেখতে, এটার চেহারা হবে এরকম, এই যে। ওকে, এই হচ্ছে সেই ওই মাথাটা, এবং এই মাথাটাও ধরে উল্টে রাখবো। এখন তাকে দেখো, এই সাপোজ পি, এটা কিউ, এটা হচ্ছে যেটা ছিল গ্যালভানোমিটার, এটা আর, এটা এস। একদম প্রথম ছবির মতো, গ্যালভানোমিটার যদি না থাকে, পি কিউ সিরিজ আর আর এস সিরিজ, তার পরস্পর প্যারালাল। ওকে, এই হচ্ছে হুইটস্টোন ব্রিজের মানে মোটামুটি কয়টা কম্বিনেশন পসিবল। সবকটা চেহারা দেখা মাত্রই তোমরা বুঝে যাবে এটা হুইটস্টোন নীতিতে পি বাই কিউ আর বাই এস হলে গ্যালভানোমিটার ব্রাঞ্চটা বাতিল। ওকে, তো সার্কিটের যদি কখন দেখো সিরিজ প্যারালাল নাই, মোস্ট প্রবাবলি হুইটস্টোনে আছে, কারণ তোমাদের ওয়াই ডেল্টা বাই টাইপের টাফ কম্বিনেশনগুলো দেয় না। সো এই শব্দটা মাথায় রাখবা, কোনো কঠিন কম্বিনেশন পাইলে হুইটস্টোন আমরা একটু খুঁজে দেখবো। আচ্ছা, সাপোজ এ আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে বলা হয়েছে, তো দেখেই বোঝা যাবে এই দুই দুই কিংবা এগুলো সিরিজও না, প্যারালাল না। তো কিন্তু হুইটস্টোন ব্রিজের একটু আগে যে ইকুইভ্যালেন্ট সার্কিটগুলো আমরা দেখাইছি, সেটা যদি একটু খেয়াল রাখো তাহলে দেখতে পাবো এটি সেই গ্যালভানোমিটার ব্রাঞ্চটা। এটা যদি গ্যালভানোমিটার হয়, এটি সেই পি, এটা সেই কিউ আর এস। তাহলে গ্যালভানোমিটার ব্রাঞ্চটা কিন্তু থাকে না, তাহলে পরে থাকে কি, এই দুই দুই সিরিজ কত হবে সেটা 4, আর এই দুই আর দুই সিরিজ সেটা হবে 4, তারা আবার পরস্পর কি প্যারালাল। তাহলে 4 আর 4 প্যারালাল মিলে হবে 2। সো আমি যদি এই পি কিউ আর আর এস এগুলো ইকুইভ্যালেন্ট সার্কিট বের করে ফেলি, তাহলে দেখতে পেলাম সেটা হচ্ছে 2। তাহলে এটার বদলে আমরা তুল্যরোধ হিসেবে বসাতে পারবো 2। ওকে, এই 2 আর 2 কীভাবে আছে, প্যারালাল। সো লাস্ট পর্যন্ত আলটিমেটলি আসবে 2 তার অর্ধেক 1। তো এটা খুব একটা চমৎকার নেটওয়ার্ক, সেটা হচ্ছে এরকম দেখো, আর 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 এই যে সার্কিটটা, এটাই কিন্তু বারবার রিপিট করতেছে, রিপিট 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 আপ টু ইনফিনিটি। সো একটা অসীম নেটওয়ার্কের তুল্যরোধ কত হবে আমাদের সেটা নির্ণয় করতে হবে। অসীম বলে আমাদের নির্ণয় করাটা এত ইজি। কীরকম, আমরা এই পরিমাণ যদি ভাবি সার্কিটটুকুকে, হ্যাঁ, তাহলে তাতে কি আর আসলে প্রথমটার সাথে কোনো পার্থক্য আছে? এখানেও আর 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 থেকে শুরু, এখানেও আর 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 থেকে শুরু, এবং অসীম যেহেতু সংখ্যার কোনো লিমিট নেই। তো আসলে বোঝা যাচ্ছে আমরা এই পুরো অংশের যদি তুল্যরোধ বের করতে পারি, ওটাই আমাদের অ্যান্সার। যে এই এতটুকু বাদ দিয়ে যেটুকু, ওটাও কিন্তু নেটওয়ার্ক সেমই, মানে অসীম থেকে 1 বিয়োগ গেলে অসীমই থাকবে। তাই আমরা আসলে নির্ণয় করতে যাচ্ছি এইটার তুল্যরোধ এক্স। তাহলে আমরা এই পুরো সার্কিট এলিমিনেট করে ওই জায়গায় তার তুল্যরোধ এক্সটাকে বসাই দিই। প্রথম অংশটুকু বাতিল রাখছি এই, তাহলে কি থাকলো এখানে, আর 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 ওই পুরা লম্বা লাল নেটওয়ার্কটুকুর বদলে আমরা বলছি তার তুল্যরোধ হচ্ছে এক্স। তো যাই যা হোক না কেন, আমরা বলছি এটারও যা তুল্যরোধ, আর একটা নেটওয়ার্ক অ্যাড করলো তাই তুল্যরোধ। সো এই পুরো সার্কিটের তুল্যরোধ আবারও কত হবে, এক্সই থাকবে। ওকে, তাহলে সেটা আমরা কিভাবে বের করতে পারি, সেই তুল্যরোধ এক্স হবে, এটার তুল্যরোধ তো আমরা ইজিলি বের করতে পারি। কীরকম, আর আর এক্স কীভাবে আছে, প্যারালাল, তাহলে আর প্যারালাল এক্স, সেই সঙ্গে এই দুটা আর আছে সিরিজে, তো আর প্লাস আর। তো সেটা কীভাবে একটু ক্যালকুলেট করি আমরা, এক্স ইকুয়াল টু, মনে আছে দুইটা রোধ যদি থাকে প্যারালাল, গুণফল বাই যোগফল, তাহলে আর এক্স ডিভাইডেড বাই আর প্লাস এক্স প্লাস 2r। তাহলে আমরা যদি একটু লসাগু করি, তাহলে এখানে আসবে আর এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু আর এক্স প্লাস 2r স্কোয়ার প্লাস 2rx। ওকে, গুণ করে দিলাম আমরা, এই আর প্লাস এক্স বামে ডানে গুণ করে দিলাম। তাহলে আর এক্স এখানে কাটা যাবে, তাহলে পরে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2rx মাইনাস আর স্কোয়ার 2r স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে সলভ করে দেখতে পাবো এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ সলভ করলে আসবে এক্স ইকুয়াল টু সেই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার প্লাস 4ac সেই জিনিস। তাহলে এখানে মাইনাস বি এর ভ্যালুটা আসবে প্লাস 2r প্লাস মাইনাস রুট ওভার সেই 4r স্কোয়ার বি স্কোয়ার। ওকে, মাইনাস 4 ইন্টু এসি, এ হচ্ছে এখানে 1 আর সি হচ্ছে মাইনাস 2r স্কোয়ার, তাহলে মাইনাস মাইনাসে প্লাস
4 ইন্টু 2 আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 1 2a। তাহলে পরে থাকলো এই 2 দিয়ে ভাগ করলে আর প্লাস মাইনাস রুট ওভার এখানে 4 এখানে 4 দুগুণে 8 12 ডিভাইডেড বাই 2 রুটের বাইরে, তাহলে রুটের ভেতরে কত ডিভাইডেড বাই 4, তার মানে 12 বাই 4 আর স্কোয়ার। তাহলে পরে থাকলো আর প্লাস মাইনাস রুট 3r বা 1 প্লাস মাইনাস রুট 3 টাইমস আর। তাহলে এখানে এই মাইনাসটা গ্র্যান্টেড হবে না, কারণ সেক্ষেত্রে রোধ আসবে নেগেটিভ, 1 থেকে 1 এর চেয়ে বড় কিছু বিয়োগ আছে। সো আলটিমেটলি অ্যান্সারটা হবে 1 প্লাস রুট 3 টাইমস আর। এই হচ্ছে এই পুরা নেটওয়ার্কের তুল্যরোধ। তো আরেকটা তুল্যরোধ নেটওয়ার্কটা দেখে মনে হয় অনেকটা হোয়াইটস্টোন ব্রিজ, কিন্তু আসলে কিন্তু না। খেয়াল করে দেখো, হোয়াইটস্টোন যদি হতে হতো এখানে পি এটা কিউ এটা আর এটা এস সব ঠিক আছে, মাঝে গ্যালভানোমিটার তাও ঠিক আছে, বাট ঝামেলা কোথায়? এবার কিন্তু এই দুইটা বাহুতেও দুইটা রোধ আছে। সো এটা আসলে হোয়াইটস্টোন ব্রিজ নীতি মানে না। তো মেথড কীভাবে করতে হয় সেটাও ইজি, আমরা এখন ওই মেথডে একটু ক্যালকুলেশন করে দেখব। এই জাতীয় ঝামেলার ক্ষেত্রে বা প্রবলেমের ক্ষেত্রে আমরা বাইরে আরবিট্রারিলি একটা ব্যাটারি ধরে নেব। সাপোজ এই হচ্ছে আমি একটা বাইরে ব্যাটারি ধরে নিলাম, ওকে। ব্যাটারির ইএমএফকে ধরলাম ই। এখন এই ব্যাটারি থেকে নিশ্চয়ই একটা কারেন্ট বের হবে, সেটার নাম দিলাম আই। তাহলে এই কারেন্টটা এই টোটাল নেটওয়ার্কে যে বাধা ফিল করবে সেটার নামই তুল্যরোধ। তাহলে আমরা সরাসরি লিখতে পারি ই ইকুয়াল টু আই, আর যে রোধটা ফিল করবে সেটার নামই হচ্ছে তুল্যরোধ। তার মানে আমাদের এটা বের করতে হবে এখন। তাহলে এটা আমরা একটু এভাবে ভাবি, এই আই এখানে অনেক প্যাচ খেয়ে তারপর আবার আই আকারেই ফিরবে, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। তাহলে দেখো এবার এই আইটা যখন এই পয়েন্টে আসবে নিশ্চয়ই দুই রাস্তায় ভাগ হয়ে যাবে। এই রাস্তায় ধরলাম আমরা, ভাগ হয়ে গেছে I1, তাহলে বাকি পড়ে থাকবে কত? এসছিল হচ্ছে আই, চলে গেল I1, তাহলে এই রাস্তায় যাবে I মাইনাস I1। সেই I মাইনাস I1 তো অবশ্যই এখানে তার কোনো পাথ নেই, একটাই রাস্তা, তো এখান থেকে যেতে বাধ্য I মাইনাস I1। আর এবার এই I1 যখন যাবে 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 এই পয়েন্টে আসার পর আবার দুইটা রাস্তায় ভাগ হবে। সাপোজ এই রাস্তায় ভাগ হলো I2, তাহলে এই রাস্তায় অবশ্যই কত যাবে? আসছিল I1, ভাগ হয়ে গেছে I2, অর্থাৎ I1 মাইনাস I2 যাবে এই রাস্তা দিয়ে, ওকে। এখন খেয়াল করো I1 মাইনাস I2 এই রাস্তা দিয়ে আসতেছে, আর এখানে I মাইনাস I1 আসতেছে। তাহলে কারশফের কারেন্ট ল ওয়াইজ এই পয়েন্টে তারা দুইজন যোগ হয়ে তারপর ফ্লো করবে, এবং সেটা কত হবে? I1 মাইনাস I2 এখান থেকে আসছে, আর এখান থেকে আসছে I মাইনাস I1, তো প্লাস I মাইনাস I1, দ্যাট ইজ I1 বাদ থাকবে I মাইনাস I2। এই কারেন্টটা ফ্লো করবে হচ্ছে এখান থেকে I মাইনাস I2, আর এখানে তো দেখতেই পাচ্ছি এই I2 এদিকে যেতে বাধ্য, ওকে। তারপরে এই যে দেখো I2 প্লাস I মাইনাস I2 যোগ করার পর আবার এই পয়েন্টে কত আসবে? I2 যোগ I মাইনাস I2, I2 কাটা, দ্যাট ইজ আবার I আকারে ফিরে আসবে। সার্কিটটা কমপ্লিট হলো। তো এখন আমাদের ডিউটি হচ্ছে কারশফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করে এটার তুল্যরোধটা নির্ণয় করা। এটা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ তুল্যরোধ বের করার। তাহলে সেরকম দেখো এখানে একটা লুপ আছে, লুপ নাম্বার 1, এই আরেকটা লুপ আছে লুপ নাম্বার 2, আরেকটা লুপ কিন্তু আছে এই যে বাইরে যে লুপটা, তাহলে এটার নাম দিলাম লুপ নাম্বার 3। তাহলে একই সঙ্গে কারশফের ভোল্টেজ লটা মনে করো, আমরা 1 নাম্বার লুপে কারশফের ভোল্টেজ ল শর্টে আমরা বলি KVL অ্যাট লুপ নাম্বার 1। তাহলে কীরকম হয় খেয়াল করো, যখন ঢুকতে দেখবা কারেন্ট যদি ওই ডিরেকশনে হয়, মানে তোমার আঙুল চালানোর দিক আর কারেন্টের দিক যদি সেম ডিরেকশন হয়, প্লাস ধরে নিবা। তাহলে কীরকম স্টার্ট করলাম, এই পয়েন্টে ভোল্টেজ কত? I1 ইন্টু আর, এবং সামনে প্লাস। এরপর দেখো এদিকেই কারেন্ট যাচ্ছে, এবং সেই কারেন্টের মান কত? সেটা হচ্ছে I1 মাইনাস I2। তাহলে I1 মাইনাস I2, আর যে রোধের মধ্যে দিয়ে যাচ্ছে প্রত্যেকটার ভ্যালু হচ্ছে R। তাহলে এই লুপ ঘুরে যাচ্ছে 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 যাচ্ছে। এবার দেখো আমি যেদিকে হাত ঘোরাচ্ছি কারেন্ট কিন্তু তার উল্টা ডিরেকশনে, তাহলে এখানে আসবে কিন্তু প্লাস না মাইনাস, এবং সেই কারেন্ট কত? এই ব্রাঞ্চে কারেন্ট ছিল I মাইনাস I1 ইন্টু এখানে রোধের মান হচ্ছে R। যাচ্ছে হাত ঘোরাচ্ছি, এবারও কিন্তু কারেন্ট আমার হাত ঘোরানোর দিকের সাথে উল্টো দিকে, সো এখানেও একটা মাইনাস। তাহলে কত আসবে? I মাইনাস I1 ইন্টু আর, I মাইনাস I1 ইন্টু আর। ঘোরাচ্ছে আবার আগের পয়েন্টে চলে আসছে। তাহলে যে পয়েন্ট থেকে স্টার্ট করবো যখন ওই পয়েন্টে চলে আসবো উইদাউট এনি রিপিটেশন, তাহলে যে কয়টা ভোল্টেজ পাবো সব কয়টা ভোল্টেজের যোগফল হবে 0। এটার নামই কারশফের ভোল্টেজ ল। তাহলে এটা গেল কারশফের ভোল্টেজ ল অ্যাট লুপ নাম্বার 1। এবার লুপ নাম্বার 2তে নিশ্চয়ই আরও ইজিলি বুঝতে পারবো আমরা, KVL অ্যাট লুপ 2। একই মেথড আবার শুরু করি, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম। শুরুতে যেহেতু একই ডিরেকশনে কারেন্ট, সো প্লাস
I2 ইন্টু আর, যাচ্ছে 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 আবারও প্লাস I2 ইন্টু আর, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এবার কিন্তু নিচে নামার সময় কারেন্টের দিক উল্টা, সো মাইনাস, এবং ওই ব্রাঞ্চের কারেন্টের ভ্যালু হচ্ছে I মাইনাস I2 ইন্টু আর, যাচ্ছে 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 যাচ্ছে। এবারও কিন্তু কারেন্টের ডিরেকশন উল্টা, মাইনাস, এবং এই ব্রাঞ্চে কারেন্ট হচ্ছে I1 মাইনাস I2, I1 মাইনাস I2 ইন্টু আর, করতে 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 আবার আগের পয়েন্টে ফেরত আসলাম। সো এখানে দুইটা ইকুয়েশন, চলকও দুইটা, I1 আর I2, I এর মাধ্যমে অ্যান্সার আসবে। তাহলে এটা সলভ করলে দেখতে পাবা I1 এর ভ্যালু আসবে 3/5 অফ I, টোটাল কারেন্টে 3/5, আর I2 এর ভ্যালু আসবে 2/5 ইন্টু I। তোমরা একটু বাসায় চেক করে দেখবে। তো এখনও কিন্তু আমাদের কাজ শেষ হয়নি, কারণ I এর মান আমরা জানি না, ওটা আমাদের ধরার রাশি ছিল। এখন একটা লুপ আমাদের বাকি আছে, তাহলে সেটা কীরকম? লুপ নাম্বার 3, ওখানে আমরা কেভিএল অ্যাপ্লাই করবো। ওকে, তাহলে দেখো আবারও যে দিক থেকে ঢুকতে শুরু করলাম, তাহলে প্লাস I মাইনাস I1 ইন্টু আর, যাচ্ছে 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 আবারও সেই I মাইনাস I1 ইন্টু আর, ওকে, যাচ্ছে 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 এই পয়েন্টে এসে I মাইনাস I2 ইন্টু আর। এখন আমার ডিরেকশনে কারেন্ট আছে, এবার সরাসরি কী পাচ্ছি? নেগেটিভ মাথা, এবং এখানে কোনো কারেন্ট দেখানোর দরকার নেই, কারণ ভোল্টেজ তো অলরেডি আসছে ব্যাটারি, যাচ্ছে 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 আবার আগের পয়েন্টে ফেরত আসছে। সো এটা ইকুয়াল টু 0, কার সবাই ভোল্টেজ অ্যাপ্লাই করবে। এখান থেকে দেখতে পাবা E সমান 7/5 টাইমস IR। তো আমাদের আসলে কাজ শেষ। E সমান 7/5 IR, কিন্তু আমরা তো শুরুতেই জানতাম E সমান হচ্ছে I ইন্টু তুল্যরোধ। তাহলে এই দুটো যদি ইকুয়াল করি, I ইন্টু তুল্যরোধ ইকুয়াল টু হচ্ছে 7/5 টাইমস IR। তাহলে আমরা I যদি বাদ দিতে পারি, তাহলে আসলে তুল্যরোধটা হবে এই যে প্রত্যেকটা রোধ R, তার 7/5 ইন্টু R। এটা হচ্ছে একটা সুন্দর মেথড। কখনো যদি খুব অপরিচিত সার্কিট আসে, কারশফের ভোল্টেজ ল মেথডে আমরা অবশ্যই সলভ করতে পারবো। এটা আরেকটা এক্সাম্পল যেটা কারশফের ভোল্টেজ ল দিয়ে সলভ করা যায়। তো এটা তোমরা অনেকেই হয়তো জানো যে এই কিউবটার যদি এই বাহুগুলোতে রোধগুলো না থাকতো, তাহলে অঙ্কটা কিন্তু একদম কোয়াইট সিম্পল। আমি অঙ্কটা দেখাচ্ছিও বেটার। সাপোজ যদি এরকম থাকতো যে এই বাহুগুলোয় কোনো রোধ নাই, যেমন আমাদের এখানে কিন্তু এই বাহুগুলোতেও রোধ আছে, হ্যাঁ, যদি না থাকতো তাহলে আমরা এই দুইটা মাথা সেম করে দিতে পারতাম, তাহলে এই রোধটা কি প্যারালাল হতো। একইভাবে এই মাথার এই মাথা সেম করে দিতে পারতাম, এই দুইটা রোধ প্যারালাল হতো। ফলে এই দুইটা রোধের বদলে আমরা লিখতে পারতাম এখানে একটা রোধ, এই দুইটার বদলে আমরা লিখতে পারতাম আরেকটা তুল্য রোধ, এই দুইটার বদলে আমরা একটা লিখতে পারতাম, আর এই নিচের এই দুটোকেও এক করে আমরা প্যারালাল করে তুল্য রোধ বানাতে পারতাম। তারপরে এই মাথা ওপেন করতাম, এই মাথা ওপেন করতাম, এই দুটো মাথায় তো তুল্য রোধ বের করতে হবে। তাহলে প্রত্যেকটাই তো R/2 হতো, R/2 R/2 R/2, যেহেতু প্যারালাল আর আর আর। এবং দেখতেই পাচ্ছ এই দুটা সিরিজ, এই দুটা সিরিজ, তার আবার পরস্পর প্যারালাল। সো আলটিমেটলি ওটা একদমই বাচ্চাদের অঙ্ক হইতো, কিন্তু ঝামেলাটা করছে আসলে এই রেজিস্ট্যান্সটা। তো আমরা কীভাবে সলভ করি একটু দেখো। কেভিএল দিয়ে যখন আমরা অঙ্ক সলভ করি, তখন তোমাদের নিশ্চয়ই মনে আছে যে দুই মাথার মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে বলে তার মধ্যে একটা ব্যাটারি ধরে নিই, যার ইলেকট্রোমোটিভ ফোর্স বা ভোল্টেজ হচ্ছে E। ওকে, তারপর আন্দাজে আমরা একটা কারেন্ট ধরি। তো যেহেতু এটা খুবই সিমেট্রিক একটা অবজেক্ট, কিউব মানে সবচেয়ে বেশি সিমেট্রিক একটা জিনিস, তাহলে আমরা ইচ্ছা করি এটাকে 12I ধরছি, I না ধরে আমাদের নিজেদের সুবিধা হবে। কেন দেখো, এই 12I কারেন্ট যখন এই মাথায় যাবে অনেক টুকরা ভাগ হবে, লাস্টে আবার 12I-তে ফিরবে, আমরা এগুলো জানি। কিন্তু মিনহোয়াইল এই পয়েন্টে আসার পর কি তিনটা রাস্তা পেয়েছে, এবং তিনটা রোধই সমান দেওয়া আছে, সবকটা রোধের মান আর। তাহলে 12কে আমরা 3 টুকরা করলে কি 3 4 12, তাহলে এটা 4I, এটাও 4I, এটাও 4I। ওকে, 3 টুকরা হলো। এবার একটু খেয়াল করো, এই 4I-টা যখন এই মাথায় আসছে তখন কিন্তু রাস্তা দুইটা, একটা ডানে যাওয়ার আর একটা নিচে যাওয়ার। তাহলে এখানে 2I, ডানেও 2I। একই কথা সব ক্ষেত্রে প্রযোজ্য। এই 4I যখন এখানে আসবে 2I 2I। ওকে, এই 4I যখন এখানে আসবে এই মাথা দুইটাতেই 2I। এতক্ষণ টুকরা করলাম আমরা। এবার একটু খেয়াল করো, এই মাথায় কি হচ্ছে, এইখান থেকে 2I, উপর থেকে 2I, সো এখান থেকে বের হবে 4I। ওকে, এইখানে কি হচ্ছে, এই 2I নিচ থেকে নামতেছে 2I, তাহলে এই মাথায় যাবে 4I। এখানে কি হচ্ছে, এই 2I এই 2I মিলে নামবে কত, 4I। এবার এই মাথায় কি হবে, 4I নামতেছে, এই 4I আসতেছে, এই 4I আসতেছে, 3টা 4 মিলে কত বের হয়ে যাবে, 3 4 12I। সো আমরা কারেন্ট ভাগ করা এবং স্প্লিট করে আবার জোড়া লাগানোর ব্যাপারটা বুঝতে পারছি। এবার আমাদের কারশফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে হবে। তো রুলটা কি ছিল একটু মনে করে দেখো।
এই যে একটা লুপ দেখতে পাচ্ছ, এই লুপে যদি ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, কারশফের ভোল্টেজ ল, কেভিএল এট লুপ, তাহলে কি হবে? স্টার্টিং এ সাপোজ এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম, শুরুতে একটা মাইনাস পাইছি, সো মাইনাস ই। ওকে, তারপর যাচ্ছি 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 যাচ্ছি, এই যখন নামতে যাব আমার হাতের দিক আর কারেন্টের দিক সেম, সো প্লাস 4i ইন্টু আর, যাচ্ছি 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 যাচ্ছি, এই প্লাস 2i ইন্টু আর, এই গেলাম 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 4i ইন্টু আর, এই আগের পয়েন্টে ফেরত আসছি। সো এখান থেকে একটু সলভ করে আমরা দেখতে পাবো ডান পাশে ই নিয়েছি, এই দুইটা সব করে যোগফল হবে 0, কারশফের ভোল্টেজ ল। তাহলে ই ইকুয়াল টু আসতেছে 4 আর 2 6 আর 4 10, 10i আর, ওকে, বা 10r ইন্টু আই। বাট আমরা কি জানি? আমরা জানি এখানে যা থাকুক, যত জঘন্য জিনিসপাতি থাকুক না কেন, ভোল্টেজ হচ্ছে ই, কারেন্ট হচ্ছে 12, ফলে যে রোধটা সে ফেস করবে পুরো জিনিসটা মিলে তারই নাম তুল্য রোধ। তাহলে আমরা এখানে লিখতে পারি ভি ইকুয়াল টু আই এর ফর্মুলা অনুসারে ই, এটাই হচ্ছে আমাদের ভোল্টেজ, কারেন্ট কত বের হয়েছিল আমরা গেস করে নিচ্ছি হচ্ছে 12i, তাহলে 12i, আর যে রোধ এই পুরো জায়গাটা ফেস করবে তারই নাম হচ্ছে তুল্য রোধ, যেটা আমরা নির্ণয় করতে চাই। তাহলে এটার নাম দিলাম তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা লিখতে পারি 12 আর ইকুইভ্যালেন্ট ইন্টু আই। এখানে পাচ্ছি ই ইকুয়াল টু 10r ইন্টু আই, এখানে পাচ্ছি ই ইকুয়াল টু 12 আর ইকুইভ্যালেন্ট ইন্টু আই। তাহলে আমরা লিখতে পারি এই দুটো সমান, ইকুয়াল টু, ইজিলি লেখা যায় আই এই কাটা, তাহলে তুল্য রোধ দাঁড়াবে 10r ডিভাইডেড বাই 12 বা 5/6 ইন্টু আর, এটা হচ্ছে অ্যান্সার। তো আমরা এখন দেখবো এটা আরও কত সহজে সলভ করা যায়, আরেকটা সুন্দর মেথড আছে। তো এই জাতীয় সিমেট্রিক সার্কিট, মানে সব দিকে একই রকম সার্কিটগুলোর ক্ষেত্রে সিমেট্রির একটা স্পেশাল রুল ইউজ করা যায়। সেটা এরকম, এই দুই মাথায় যেহেতু আমরা বের করব তুল্য রোধ, তো এটার সঙ্গে এখান থেকে তো 3 ব্রাঞ্চে কারেন্ট ভাগ হবে, ওই 3টা ব্রাঞ্চে কারেন্ট অনেক ডিভাইডেড হয়ে আবার এখান থেকে ওই একই রকম কারেন্ট বের হয়ে একসঙ্গে আবার কমপ্লিট করবে। মানে প্রথমে ছিল আই, অনেক টুকরা টাকরা হলো, তারপরে আবার সেই আই জয়েন হয়ে সার্কিট কমপ্লিট করবে। তো এই এ মাথার সঙ্গে যে 3টা নোড যুক্ত, এই 3টা আসলে সিমিলার, কারণ সব কয়টা ব্রাঞ্চে একই রকম কারেন্ট যাবে, বাধা যেহেতু সব জায়গায় সেম। তাহলে আমি এটার নাম দিলাম সি, এটাও সি, এটা হবে সি। একইভাবে এই বি এর সাথে যুক্ত যেটা, সাপোজ এটা ডি হলে এটার সাথে যুক্ত হবে এই ডি, এই মাথায় ডি, মানে ডিফারেন্ট কোনো ভোল্টেজ হওয়ার সুযোগ নেই সিমেট্রির কারণে। তাহলে আমাদের এখানে টোটাল নোড সংখ্যা হচ্ছে 2 মাথা হচ্ছে এ আর বি, আর মাঝে আরও 2টা পয়েন্ট আছে সি আর ডি। এখন আমাদের চেক করতে হবে কোন নোডের মধ্যে কি কি রোধ আছে। সাপোজ এ আর সি এর মধ্যে কি কি আছে খেয়াল করো, এ সি এ সি এ সি, মোট 3টা রোধ, সবার মান হচ্ছে আর করে। তাহলে এই 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 সহজে আঁকলাম। আবার বি আর ডি এর মধ্যে আমরা দেখলাম বিডি বিডি বিডি, আবারও 3টা রেজিস্ট্যান্স বিডি বিডি বিডি। এবার আমরা দেখবো সি আর ডি এর মধ্যে কয়টা আছে। এই যে দেখো সিডি সিডি 2টা, সিডি সিডি 2টা, সিডি সিডি 2টা, তার মানে 3 দুগুণে মোট 6টা, 1 2 3 4 5 6। তাহলে দেখাই যাচ্ছে প্যারালাল প্যারালাল প্যারালাল, এই 3টা প্যারালাল আবার সিরিজে আছে। তাহলে এখানে 3টা রোধ প্যারালাল আর মানের, তাহলে এটার ভ্যালু হবে r/3। এখানে 6টা রোধ প্যারালাল r/6, এখানে 3টা রোধ প্যারালাল r/3, তারা আবার পরস্পর সিরিজে। সো টোটাল তুল্য রোধটা হবে r/3 প্লাস r/6 প্লাস r/3। যদি লসাগু করি তাহলে আসবে 2r প্লাস r প্লাস 2r, দ্যাট ইজ 2 4 আর 5, 5/6 ইন্টু আর। আগের অঙ্কই অনেক সহজে। এই যে রেজিস্ট্যান্সগুলো দেখানো দেখতে অনেকটা হুইটস্টোন ব্রিজের মতো, প্রায় পুরোটাই হয়ে গেছিলো। r/2r হচ্ছে হাফ, বা 2r/r কিন্তু হাফ না, 2। সো p/q আর r/s এর রেশিওটা সমান না, ফলে আমরা এই ব্রাঞ্চটাকে যে ডিলিট করে দিতাম সেটা এবার আর সম্ভব না। তো বুঝতে পারতেছে এবার ওই কারশফের ভোল্টেজ ল, ওইরকম একটা অ্যানালাইসিস দিয়ে এটা করা সম্ভব। আমরা এখানে একটা ব্যাটারি ধরে নেব যার মান হচ্ছে সাপোজ ই, ওকে। তো আমরা ধরে নিচ্ছি এখান থেকে কারেন্ট বের হয়েছে এক্স প্লাস ওয়াই, ইচ্ছা করেই ধরা যাতে আমাদের ভাগ করতে সুবিধা হয়। আর পুরো সার্কিটটা সিমেট্রিক, এখানে আর এখানে আর, এখানে 2r এখানে 2r, ওকে। আর মাঝের ব্রাঞ্চটা দুইজনের জন্য কমন। তাহলে এই এক্স আর ওয়াই আমরা মনে করি এই ব্রাঞ্চে এক্স চলে গেছে, এই ব্রাঞ্চে ওয়াই চলে গেছে। তাহলে এটা যেহেতু আর, এবং আবার যদি এক্স প্লাস ওয়াই আকারে ফিরতে হবে, তাহলে এখানে যদি এক্স হয় তাহলে এখানে হবে
এক্স। এখানে যেহেতু ওয়াই, তাহলে এই ব্রাঞ্চে হবে ওয়াই, সো দ্যাট এই এক্স আর ওয়াই মিলে আবার এক্স প্লাস ওয়াই আকারে নামতে পারে। তাহলে এই ব্রাঞ্চে এক্স, এই ব্রাঞ্চে ওয়াই, তাহলে এখানে এক্স চলে গেল ওয়াই, নিশ্চয়ই এখানে পড়ে থাকবে কত, এক্স থেকে ওয়াই বের হয়ে চলে গেছে, তাহলে বাকিটুকু নিচ থেকে চলে আসছে। সো এই ব্রাঞ্চে কারেন্টের মান হবে এক্স মাইনাস ওয়াই। এবং আরেকটা প্রুফ দেখানো যায়, এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই এই দুইটা মিলে ওয়াই ওয়াই কাটা যাবে, এক্স আকারে এখান থেকে বের হয়ে আসবে। সো কারশফের কারেন্ট ল প্রত্যেক পয়েন্টেই খাটতেছে। তো আমরা এভাবে কীভাবে করবো এখন খেয়াল করো। প্রথম লুপের জন্য, এই লুপের জন্য আমি যদি কেভিএল খাটাই, কেভিএল লুপ 1 দিলাম নাম, কেভিএল অ্যাট লুপ 1, তাহলে কীভাবে করা যায়, এই যে কারেন্ট আর আমার আঙুলের দিক যদি সেম থাকে পজিটিভ, তাহলে আর ইন্টু এক্স, তারপর আর ইন্টু এক্স মাইনাস ওয়াই, তারপর উল্টা দিকে ওয়াই কারেন্ট যাচ্ছে, সো এবার আর প্লাস হবে না, মাইনাস আর 2r ইন্টু ওয়াই, এই সব কটা ভোল্টেজের সামেশন হবে 0, এটি কারশফের ভোল্টেজ ল। তাহলে এখানে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, আর এক্স দুইবার আসবে, সো 2rx মাইনাস আর ওয়াই দ্যাট ইজ মাইনাস 3ry equal to 0, that is x equal to আমরা পাচ্ছি আর কাটা 3y ডিভাইডেড বাই 2, এটা আমরা নির্ণয় করে রাখলাম। এবার খেয়াল করো, বাইরে একটা বিশাল লুপ আছে, এই লুপটার নাম দিলাম L2, এই যে এখান থেকে শুরু করে এই ওকে। তাহলে আমরা আবার কারশফের ভোল্টেজ ল ইউজ করব, KVL অ্যাট লুপ 2, এবং সেটা কীভাবে পসিবল, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম। তো শুরুতে আমরা মাইনাস পেলাম, মাইনাস ই, ওকে, মাইনাস ই কারেন্টের দিকে এইদিকে, সো ওই ব্রাঞ্চে কারেন্ট হচ্ছে ওয়াই ইন্টু 2r, এই যে দেখতে পাচ্ছি আমরা ওয়াই ইন্টু 2r, তারপর আর ইন্টু এক্স, এখন একই দিকে, সো প্লাস যাচ্ছে আগের পার্টে ফেরত আসছে, সো এই তিনটা সমষ্টি হবে 0। তাহলে এখান থেকে পাচ্ছি ই ইকুয়াল টু 2ry প্লাস আর ইন্টু এক্স, ওকে। আবার ই সমান কি লেখা যায় একটু খেয়াল করে দেখো, এই পুরা যে সার্কিটটা, এই পুরো সার্কিটটার এই পুরো অংশটাই হচ্ছে তুলরোধ, যেটা আমরা নির্ণয় করতে যাচ্ছি। ভোল্টেজ হচ্ছে ই আর কারেন্ট বের হয়েছে কিন্তু এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা ওহমের সূত্র থেকে লিখতে পারি ভি ইকুয়াল টু আইআর, ভি হচ্ছে এখানে ই ব্যাটারির পোটেনশিয়াল, কারেন্টের মান হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর রেজিস্ট্যান্স যেটা নির্ণয় করবো এটি হচ্ছে তুলরোধ আর ইকুইভ্যালেন্ট। তাহলে ই এর জায়গায় আমরা ওটা বসাই দিই, এক্স প্লাস ওয়াই ইন্টু আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 2r ওয়াই, ওয়াই এর জায়গায় আমরা এটা বসাতে পারি এখন, এই যে এক্স এর জায়গায়, তাহলে 2ry প্লাস আর ইন্টু এক্স এর জায়গায় লিখে দেবো 3y ডিভাইডেড বাই 2, এখানে আমরা এক্স এর জায়গায় তাই লিখে দেবো 3y ডিভাইডেড বাই 2 প্লাস ওয়াই, সব কিছু ওয়াইতে নিয়ে আসবো, তারপর সলভ করলে দেখবো হয়ে যাচ্ছে 2ry প্লাস 3/2ry, ওকে। এটা একটু ক্যালকুলেট করলে দেখতে পাবা আর এর মান আসবে 7/5 ইন্টু আর। সিমেট্রির আরেকটা সুন্দর এক্সাম্পল, এই সার্কিটটা দেখেই বোঝা যাচ্ছে এর বাম আর ডান একটা রিফ্লেক্টার্স যদি তৈরি করি আয়নার মতো করে, তাহলে এটা সুন্দর মতো একটা সিমেট্রিক সার্কিট, দ্যাট ইজ বামেও যা ডানেও অবিকল তাই। তো এইসব ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে আমাদের এই যে এই সিমেট্রি লাইনের উপর যতগুলো পয়েন্ট তাদের পোটেনশিয়াল সেম থাকতে হবে, যেহেতু তাদের আবার একই জায়গায় অ্যালাইন করলে একই বিন্দুতে বিন্দু মিলে যেতে হবে, তাই এই বিন্দু আসলে সেম বিন্দু। তাহলে আসলে আমরা কীভাবে মানে এই জিনিসটাকে আরেকটু মডিফাই করবো, খেয়াল করে দেখো যে আমরা এই পয়েন্ট আর এই পয়েন্ট যখন সেম হয়ে যাবে তখন নিশ্চয়ই এই এটাকে জোড়া খুলে আমরা ওই পয়েন্টে অ্যালাইন করে দেবো, এই যে এরকম করে, কারণ ওই পয়েন্ট আর এই পয়েন্ট তখন সেম বিন্দু, ওই জায়গায় তাকে থাকতে হবে এই, ওকে। তাহলে সিচুয়েশনটা দেখো, আমরা যে কোনো এক পাশ নিয়ে আলোচনা করলেই বাকি পাশ হয়ে যাবে। এই পাশটুকু খেয়াল করে দেখি, এই আর এই আর সবই দেখো প্যারালালি, খেয়াল করে দেখছো, এই মাথা সবারই সেম, এই মাথা সবার সেম, আর ওই মাথা তো এইখানেই যুক্ত আছে, সো বোঝা যাচ্ছে ওই মাথাও সেম। তাহলে তিনটা রোধ যদি প্যারালাল থাকে সেম মানের, তাহলে তাদের তুল্যরোধ হবে R/3, উইদাউট এনি ডাউট বোঝাই যাচ্ছে ডান পাশেও কত হবে R/3। তাহলে এই পার্ট এবং এই পার্ট যেহেতু এরকম জোড়া লেগে আছে, সো এই দুটো আসলে সিরিজে আছে, R/3 প্লাস R/3, ওকে। আর এইখানে সেই ব্যাটারিটা, সো তুল্যরোধটা আমরা পেয়ে গেলাম, তুল্যরোধ হচ্ছে আসলে 2R/3, এই হচ্ছে তুল্যরোধ 2R/3। আর দেওয়া আছে কোয়েশনে যে ইলেকট্রোমোটিভ ফোর্স কত ব্যাটারির, অভ্যন্তরীণ রোধ কত, আর ক্যাপিটাল আর এর মান দেওয়া আছে 2 ওহম।
কোয়েশ্চেন করছে এই ব্রাঞ্চে তাহলে কারেন্ট যাবে কত, মানে টোটাল কারেন্টটা কত হবে। যেহেতু আমরা তুল্য রোধ বের করে ফেলছি, টোটাল কারেন্ট এখন কোয়াইট ইজি, ইএমএফ ডিভাইডেড বাই তুল্য রোধ, সেটা হচ্ছে 2R/3 প্লাস অভ্যন্তরীণ রোধ। ওকে, এই মানগুলো বসালেই কারেন্টটা বের করে ফেলতে পারবো। সিমেট্রিক সার্কিটের আরও একটা উদাহরণ, আরেকটা তুল্য রোধ বের করতে বলছে, এবং যথারীতি আগের অঙ্কের মতোই যদি এইখানে একটা প্লেন কল্পনা করো, তাহলে এটা বাম আর ডান পাশ কিন্তু কমপ্লিটলি সিমেট্রিক। তাহলে সেই ক্ষেত্রে এই মাথা এবং এই মাথা আসলে একই বিন্দু হতে হবে। তাহলে রোধটা যেহেতু একদম মিড পয়েন্ট থেকে চলে আসতে হবে, তাহলে আসলে এটা মুছে ফেললে রোধটা দুই টুকরা হয়ে যাবে। প্রত্যেকটা রোধের মান এখানে আর, তাহলে এই রোধটাকে আমরা দুই টুকরা করে ভেঙে এই মাথায় জয়েন করে দেবো, কারণ আমরা বললাম সব বিন্দু একই বিন্দু, সো এক বিন্দুতে এসে লাগবে। তাহলে আর রোধকে যেহেতু দুইটা টুকরা করলাম, তাহলে তারা নিশ্চয়ই ছিল এভাবে R/2 যোগ করলে সিরিজে ছিল আর, তাহলে ভাগ করার সময় আবার R/2 হয়ে যেতে হবে, আর বাকি সব কটা আর। তাহলে স্পষ্ট দেখা যাচ্ছে বাম পাশেরটাই আলোচনা করলে ডান পাশেরটা পেয়ে যাবো। R/2 এটা আছে প্যারালাল, তার সঙ্গে এই আর আছে সিরিজে, লাস্টেরটার সঙ্গে আছে প্যারালাল। যদি একটু শর্টে লিখি, তাহলে এই আর R/2 আছে প্যারালাল, এইটার সাথে এইটা, তার সঙ্গে এই আরটা আছে সিরিজে। ওকে, সেই পুরা জিনিসটার সঙ্গে নিচের আরটা আছে প্যারালাল, বলে এটার সঙ্গে এই আরটা প্যারালাল। ওকে, তাহলে এইটা একটু হাতে ক্যালকুলেশন করলেই এই জায়গাটা পেয়ে যাবা। এরকম একই জিনিস আছে দুইবার, সো বোঝাই যাচ্ছে এর সঙ্গে 2 গুণ করে দিলেই হবে। ক্যালকুলেশন আশা করি পারবা। যখন এই প্যারালাল চিহ্ন থাকবে তখন কি হবে, গুণফল বাই যোগফল। সাপোজ এই অংশটার জন্য ক্যালকুলেশন কি হবে, R²/2 গুণফল ডিভাইডেড বাই যোগফল, মানে 3/2R প্লাস আর। ওকে, এই পুরোটার সঙ্গে আবার প্যারালাল আর, তার সঙ্গে মাল্টিপল 2। সো আশা করি একটু রিডিউস করতে পারবো, আমি করে দিই এখানে। তাহলে এখানে 2 কাটা, আর কাটলে এখানে একটা আর থাকবে, R/3 প্লাস আর প্যারালাল আর টাইমস 2। তাহলে পরে থাকবে হচ্ছে 4R/3, তার সঙ্গে আর প্যারালাল, এটার সঙ্গে 2 গুণ, দ্যাট ইজ আবার গুণফল বাই যোগফল, দ্যাট ইজ 4R²/3 ডিভাইডেড বাই 4×3=7/3 আর ইন্টু 2। আর কাটলে এখানে একটা আর যাবে, 3 কাটা যাবে, দ্যাট ইজ 4 ডিভাইডেড বাই 7 টাইমস আর ইন্টু 2, দ্যাট ইজ 8/7 ইন্টু আর। ওকে, আর একটা ইজি একটা সার্কিট, এটা দেখতে একটু কমপ্লেক্স লাগলেও আসলে কিন্তু একদমই সিম্পল। একটু খেয়াল করে দেখো, এই পয়েন্টের নাম যদি এ হয়, তাহলে এইটার মাথা হচ্ছে এ, এখানেও তাই। তাহলে দেখো এই রেজিস্ট্যান্স ইভেন 8, 3 সব কটারই এক মাথা হচ্ছে এতে। অন দি আদার হ্যান্ড এই মাথা যদি বি হয়, তাহলে উপরে নিচে সবই বি, সো 3-এর বাকি মাথা বিতে, এই 2 আর 4 মিলে বাকি মাথা বিতে, 6-এর বাকি মাথা বিতে, 6-এর বাকি মাথা বিতে, মানে এখানে 4টা যে রেজিস্টার আছে সবাই প্যারালালে। তাহলে আসলে আমরা একটু সহজে আঁকলে এ আর বি এর মধ্যে সবাই আছে। তাহলে উপরে আছে 3, নিচে আছে 6, 8 আর 6 মিলে 14, সেটাও প্যারালাল, 4 আর 2 মিলে 6, সেটাও প্যারালাল। তাহলে 6, তারপরে হচ্ছে 14, 3 আর হচ্ছে 8 আর 6। তাহলে আলটিমেটলি থাকবে কি, এই 6 প্যারালাল, মানে 6 প্যারালাল 3 প্যারালাল 14। সো ক্যালকুলেটরে করলে 6 ইনভার্স 3 ইনভার্স 14 ইনভার্স হোল ইনভার্স। ওকে, যা আসবে। এই সার্কিটটা দেখে মনে হচ্ছে এই 2 আর 8 আর 2 প্যারালাল হলে অনেক ভালো হতো, কিন্তু মাঝখানে এই 10 কিন্তু একটা ঝামেলা করতেছে, এই কারণে আমরা এই মাথা এক করতে পারতেছি না এবং 2 আর 8কে প্যারালাল বলতে পারতেছি না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু আসলে একটা হুইটস্টোন ব্রিজ, একটা না আসলে 2টা। খেয়াল করে দেখো, এই হচ্ছে PQRS মাঝখানে গ্যালভানোমিটার, আবার PQRS মাঝে গ্যালভানোমিটার, এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ফলো করে 2/2 হচ্ছে 1, 8/8 হচ্ছে 1, অনুপাত সমান, আবার 8/8 1, 2/2 1, অনুপাত সমান। সো কোনো গ্যালভানোমিটার ব্রাঞ্চে আসলে কারেন্ট যাবে না, ফলে ওপেন সার্কিট করে দিলাম। এখন আমরা যা চেয়েছিলাম তাই, 2 আর 2 4, 8 আর 8 16, আর 4 এরা সবাই প্যারালাল, ফলে 4 16 4, এটার ইনভার্স করলে একটা কিছু চলে আসবে, যেমন 4 আর 4 প্যারালাল করলে কত আসবে 2, তার সঙ্গে 8 আর 8 16। ওকে, এই দুইটা প্যারালাল করলে কত আসবে, 16 দুগুণে 32 গুণফল বাই যোগফল, তাহলে 9 দুগুণে 18, 16 দুগুণে 32। এই হচ্ছে তুল্য রোধ। তাহলে আমার বের করতে বলছে কোয়েশনে কারেন্ট কত হবে, তাহলে I ইকুয়ালটা হবে ভোল্টেজ 48 ডিভাইডেড বাই তুল্য রোধ 16/9, 3 16 48, 9 উপরে চলে যাবে, 3 এবং 27 অ্যাম্পিয়ার।
এই সার্কিটটা দেখেও বোঝা যাচ্ছে এটা কমপ্লিট একটা সিমেট্রিক নেটওয়ার্ক। তো এগুলো সলভ করার বেশ কিছু প্রসেস আছে আমাদের। এই মানে অঙ্কটা বেশ বড়, মানে অঙ্কটার চেয়েও বড় কথা এটা কিভাবে সলভ করা হচ্ছে এই প্রসিজারটা তোমাদের দেখানোর উদ্দেশ্য। তো আমরা আন্দাজে ধরে নিলাম একটা ব্যাটারি যার ভোল্টেজ হচ্ছে 100 ভোল্ট, কোনো ব্যাপার না, ওই অনুসারেই কারেন্টগুলো আসবে সব। তো এই নেগেটিভ আর পজিটিভের ডিফারেন্স বা পার্থক্যটা থাকতে হবে 100। তা আমরা ধরে নিলাম এই নেগেটিভ পাশটা হচ্ছে 0, ওকে? তাহলে অবশ্যই পজিটিভ পাশটা হবে 100 ভোল্টের দিক থেকে। তো এটা তো খুব কমন সেন্স যে এই ব্রাঞ্চ আর এই সবকটা রোধ সমান দেওয়া আছে, এই দুই ব্রাঞ্চ আসলে সিমেট্রিক কারেন্টই যাবে, এটা I1 হলে এটাও I1, ওকে? আর এই রাস্তায় ধরে নিলাম I2। উপরের রাস্তার মাঝের রাস্তাটা কিন্তু সেম না, তোমরা চেক করেই বুঝবা। এখন একটু খেয়াল করে দেখো, একটা কারেন্ট আসতেছিল I সাপোজ, সেটা তিনটা টুকরা হলো I1 আর I2, নিশ্চয় বেরো হবে I, তাহলে তার জন্য কি করতে হবে, এই ব্রাঞ্চের কারেন্ট I1 হলে এখানেও I1, এটা I1 হলে এটাও I2 মানে I1, আর এটা যদি I2 হয় এটাও I2 হতেই হবে, কারণ কারশফের কারেন্ট ল অনুসারে যেখানে I সব ডিস্ট্রিবিউটেড হয়ে আবার সব I আকারে ফিট হবে। তাহলে আমরা এখন কি করতে পারি একটু খেয়াল করে দেখো, এটা যেহেতু 0, হ্যাঁ, আর এই সব এইখানে যেহেতু কারেন্ট যাচ্ছে একটু খেয়াল করে দেখো, তো আমরা এই মাথার ভোল্টেজ বা এই নোডের ভোল্টেজটাকে ধরে নিলাম x। এটা যদি x হয় অবভিয়াসলি এটা হবে x, কারণ রোধ সেম, কারেন্টও সেম, এটা I1 হলে এটা I1। এবার একটু খেয়াল করে দেখো যে এটা x এটাও x, মানে এই দুইটা মাথার বিভব পার্থক্য হচ্ছে x করে, তাহলে এই দুই মাথার বিভব পার্থক্য হতে হবে x, কোনো সন্দেহ নেই। এটা 0 ছিল, তার চেয়ে x বেশি অবশ্যই, তাহলে অলরেডি পার্থক্য x, কিন্তু এখানে অলরেডি আছে হচ্ছে 100, তাহলে এই পয়েন্টটা হতে হবে অবশ্যই 100 - x, ওকে? তাহলে একই কারণে নিচেটা হবে 100 - x। আমরা বুঝে গেলাম এই নোডের ভোল্টেজগুলো কত। তো এবার একটু খেয়াল করে দেখি যে সেটা হচ্ছে এখানে I2 কারেন্ট যাচ্ছে, এই ব্রাঞ্চেও I2 কারেন্ট যাচ্ছে, তো এখানে টোটাল ভোল্টেজের ডিফারেন্সটা হচ্ছে এখানে দেখো 0, এখানে হচ্ছে 100, তার মানে 100 বিয়োগ 0 হচ্ছে 100। তাহলে এইখানের এই দুই ব্রাঞ্চের মানে এই ব্রাঞ্চে যে বিভবের পার্থক্য থাকবে এইখানেও কিন্তু বিভবের পার্থক্য সেম থাকতে হবে, কারণ রোধ সেম, কারেন্ট সেম, তাহলে বিভবও সেম হতে হবে। খেয়াল করে দেখো V = IR, আরও সেম, আইও সেম, তাহলে অবশ্যই বিভবের পার্থক্যটাও সেম হতে হবে। তাহলে সেটা কিভাবে সম্ভব, 100 এর দুই টুকরা করে ভেঙে দিলেই হলো, তার মানে এই পয়েন্টের বিভব হচ্ছে 50 ভোল্ট, তাহলে এখানে 100 বিয়োগ 50 50, আবার 50 বিয়োগ 0 হচ্ছে 50। সো আমরা যা এক্সপেক্ট করছিলাম তাই হয়েছে। তাহলে এবার আমরা যে কোনো একটা নোড নিই, এই বিন্দুতে সাপোজ কারশফের কারেন্ট ল খাটাবো, এই একটা বিন্দু নামও দিয়ে দিই, এটা হচ্ছে P বিন্দু। তাহলে KCL বা কারশফের কারেন্ট ল অ্যাপ্লাই করবো অ্যাট P পয়েন্ট, ওকে? কারশফের কারেন্ট ল কি বলে, এখানে আগত কারেন্ট সমান হবে এইখান থেকে নির্গত কারেন্ট এর সমষ্টি। তাহলে আগত কারেন্টের ভ্যালু কত হবে দেখো, এই মাথার ভোল্টেজ হচ্ছে 100 আর রোধ হচ্ছে R, আর এই মাথার ভোল্টেজ হচ্ছে 100 - x। তাহলে দেখো এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে V1 - V2 ডিভাইডেড বাই R। তাহলে V1 হচ্ছে 100 মাইনাস V2 হচ্ছে 100 - x ডিভাইডেড বাই R, ওকে? এটা হচ্ছে ঢুকলো যে কারেন্ট, এবং বের হওয়া কারেন্ট সমান কি হবে খেয়াল করে দেখো, ঢোকা কারেন্ট সমান বের হওয়া কারেন্ট। বের হবে কি দেখো, এই মাথায় V1 আর এটা হচ্ছে V2, তাহলে 100 - x V1 - V2 ডিভাইডেড বাই রোধ আগের মতো R, প্লাস এই মাথায় কারেন্ট কত যাচ্ছে দেখো, এই মাথায় ভোল্টেজ হচ্ছে 100 - x আর এটা হচ্ছে 50, তাহলে V1 হচ্ছে 100 - x আর ওই মাথা হচ্ছে 50 V2 ডিভাইডেড বাই R। তাহলে এটা সলভ করলেই আর আর কাটা যাবে, এখান থেকে আমরা একটা x এর ভ্যালু পাবো, ক্যালকুলেট করে তোমরা ভ্যালুটা বের করে নেবে আগে। এবার খেয়াল করে দেখো, আমাদের টার্গেট হচ্ছে তুল্য রোধ বের করা। তাহলে এখানে বিভব জানি, কারেন্ট জানি, তাহলে এখানে টোটাল রোধটাই হবে তুল্য রোধ। তাহলে আমি লিখতে পারি V হচ্ছে আমাদের 100 ভোল্ট সমান I, কারেন্ট হচ্ছে আমাদের I, আর টোটাল রোধ যেটা এটাই আমাদের নির্ণয় করতে হবে, আর ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধ। তাহলে 100 তো আমরা জানলামই, এবার I সমান কি একটু খেয়াল করে দেখি, আবারও কার সাথে কারেন্ট নাম, এই I সমান আমরা বলতে পারি না I1 + I1 + I2, কারণ এই I কারেন্টেই তিনটে টুকরো হয়েছে কার সাথে কারেন্ট ল অনুসারে। তাহলে আমরা লিখতে পারি I1 + I1 মাঝে হচ্ছে I2, দ্যাট ইজ 2I1 + I2 ইন্টু তুল্য রোধ, যেটা আমাদের নির্ণয় করতে হবে। এখন I1 কিভাবে পাবো, I2 কিভাবে পাবো, সবই আমাদের জানা ইজি। খেয়াল করে দেখো এই সার্কিটে I1 সমান হবে এই বিন্দুর বিভব হচ্ছে 100 মাইনাস এই বিন্দুর বিভব হচ্ছে 100 - x ডিভাইডেড বাই তুল্য মানে রোধ হচ্ছে R। তাহলে এখান থেকে I1টা পেয়ে যাবো। এবার I2 কিভাবে পাবো,
I2 এর দিকে তাকিয়ে দেখো, এখানে হচ্ছে 100, এখানে হচ্ছে 50। 100 বিয়োগ 50 ডিভাইডেড বাই রোধ হচ্ছে R। তাহলে এখানে I1 জানি, I2 জানি, আর একটু আগে আমরা x নির্ণয় করে ফেলছি, সো এখানে x এর কোনো ঝামেলা হবে না। তারপর এটা সলভ করে তুল্য রোধটা বের করে ফেলবো। এখানে I1 এবং I2 এর মান ওখান থেকে বসিয়ে দেবো। ওকে, ক্যালকুলেশন মেজর না, মেজর হচ্ছে ওই কনসেপ্টটা, যে একটা কারেন্ট এসে উপরে নিচে সিমেট্রিক ব্রাঞ্চ পেয়ে একইভাবে ভাগ হবে, একইভাবে যুক্ত হবে, তারপর কারশফের ভোল্টেজ ল কারেন্ট অ্যাপ্লাই করে আমরা তুল্য রোধ বের করতে পারি। এটা একটা অ্যানাদার সিস্টেম আর কি। এটা হচ্ছে সেই যে ব্যাটারির মিশ্র সমাবেশ, যেটা তোমরা নাম শুনছো, যে ব্যাটারিকে আমরা সিরিজে লাগাতে পারি, প্যারালাল লাগাতে পারি। ওকে, আর এটা হচ্ছে কম্বিনেশন, এখানে এইগুলো সিরিজে, তারা আবার পরস্পর প্যারালালে ব্যাটারির ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমাদের রুল ছিল, মনে করে দেখো এখানে টোটাল ব্রাঞ্চ কয়টা, 3টা, ওইটাকে আমরা এম নামে ডাকি। আর প্রতি ব্রাঞ্চে কয়টা ব্যাটারি, 2টা, ওটাকে এন নামে ডাকি। ওকে, তাহলে দেখো এরা যেহেতু একই পোলারিটিতে বলতে প্লাস মাইনাস এই সিরিয়ালে যদি থাকে, তাহলে এক একটার ব্যাটারি ভোল্টেজ হচ্ছে তোমার, আমরা তুল্য ব্যাটারি বললাম কারণ চেঞ্জ হলে দেখবো 3 আর 3 মিলে 6 ভোল্ট। এই 6 ভোল্ট যত কোটি বারই প্যারালাল থাকুক না কেন, কোনো সমস্যা নেই। এটা যদি 10 ভোল্টের একটা ব্যাটারি হয় এবং তার সঙ্গে যদি অনেকগুলো 10 ভোল্ট প্যারালাল থাকে, আইডিয়াল ব্যাটারির ক্ষেত্রে বলতেছি, তাহলে এই দুই মাথায় অলওয়েজ 10 ভোল্টই পাবা, 10 আর 10 20 হয়ে যাবে না। সিরিজে থাকলে যোগ বা বিয়োগ হবে, কিন্তু প্যারালাল থাকলে সেম। ওকে, তাহলে আমাদের তুল্য ব্যাটারিটা হচ্ছে 6 ভোল্টের একটা ব্যাটারি, যদিও সংখ্যায় মনে হচ্ছে অনেক। এবার এইগুলো হচ্ছে সেইগুলোর অভ্যন্তরীণ রোধ ব্যাটারি, সেটাই আমরা মডেলিং করে দেখাইছি। তাহলে এরকম অভ্যন্তরীণ রোধের পরিমাণ কি হবে তুল্য, প্রতি ব্রাঞ্চে আছে 2টা করে, এরকম ব্রাঞ্চ আছে 3বার করে, তাহলে প্রতি ব্রাঞ্চে যেহেতু 2বার, তাহলে এক একটার ভ্যালু হচ্ছে 4 করে, তো 4 × n ডিভাইডেড বাই m। ডিভাইড করলাম কেন, কারণ এই 4 আর 4 মানে হচ্ছে 4 × m, এরকম যত সংখ্যক থাকবে সিরিজে, এই জিনিসটা n বার আছে প্যারালালি। তাহলে আমি বলছিলাম না, একই মানের যদি অনেকগুলো প্যারালাল থাকে, তাহলে তুল্য রোধ হবে হচ্ছে ব্রাঞ্চের সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে মানটাকে। তাহলে এই হচ্ছে এক একটা ব্রাঞ্চের সংখ্যা বা মানটা, তাকে ব্রাঞ্চের সংখ্যা হচ্ছে কয়টা ছিল আমাদের, 1 2 3, মানে আমাদের এখানে m। ওকে, উপরেরটা হবে n, 4n ডিভাইডেড বাই m। এই হচ্ছে তুল্য রোধ, আমরা তাই করছি এখানেও। তাহলে ইজিলি বের করে ফেলতে পারি, 4 × 2 ডিভাইডেড বাই 3। তাহলে আমরা ভোল্টেজও জানলাম, আমরা তুল্য রোধও জানলাম। তো কোয়েশ্চেন করছে, বাইরে সাপোজ 6 ওহমের একটা রোধ আছে, এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট কত। তাহলে কারেন্টের ডেফিনেশন এই যে সেই 9 থেকে আমরা শিখছি, ই ডিভাইডেড বাই তুল্য রোধ প্লাস অভ্যন্তরীণ রোধ। সেই অভ্যন্তরীণ রোধ আজকের একটা না, সেই অভ্যন্তরীণ রোধগুলোরও তুল্য রোধ। সো আমরা বুঝে গেছি ই হচ্ছে এই যে ইকুইভ্যালেন্ট 6 ভোল্ট। ওকে, তুল্য অভ্যন্তরীণ রোধ হচ্ছে সেই 8/3 প্লাস কোন রোধের মধ্য দিয়ে বের করতে বলছি কারেন্টটা, 6। ওকে, এটা তুলনা লিখে আর লিখে শুরু, এই হচ্ছে তোমার কারেন্টের মান বের করে ফেলতে পারবে। আগের অঙ্কটারই আরেকটা ইজি ভার্সন এখানে দেখতে পাচ্ছ, যে এখানে ব্যাটারি মাত্র 2টা, তাদের কোনো সিরিজ নেই, শুধু প্যারালাল কম্বিনেশন, তাদের ভ্যালু ডিফারেন্ট। আগেটার মতো এত ইজি না, 2টা অভ্যন্তরীণ রোধ আছে আর বাইরে একটা রোধ আছে 4 ওহম। তো কোয়েশ্চেন করছে এই 4 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে। তো এই অঙ্কটা কারশফের ভোল্টেজ লতে ইজিলি সলভ করা যায়। এইখানে একটা লুপ আছে, এখানে একটা লুপ আছে, 2টা লুপ সলভ করতে হবে। তো আরেকটা মজার থিওরি আছে, সেই থিওরিটা হচ্ছে এরকম, যদি এরকম সিচুয়েশন দেখো, একটা রোধ, একটা ব্যাটারি, একটা রোধ, এখানে কোনো ব্যাটারি নাই আর একটা রোধ আছে, কিন্তু আমরা তো মনে মনে ভাবতে পারি এখানেও একটা ব্যাটারি আছে, মানে তাহলে সবকটাই এমন না, ব্যাটারি রোধ ব্যাটারি রোধ ব্যাটারি রোধ। কিন্তু যেহেতু এখানে কোনো ব্যাটারি নাই, তাহলে এখানে লিখে রাখতে হবে 0 ভোল্ট, যেহেতু তার শর্ট করা মানে হচ্ছে দুই প্রান্তে কোনো বিভবের পার্থক্য নাই। এইরকম যখন তুমি সাজাতে পারবা, তখন একটা থিওরির সাহায্যে ইজিলি এই দুই মাথার বিভব পার্থক্য বের করে ফেলতে পারবা। সেটা কি, মিলারের থিওরেম বলা হয় ওটাকে। সেই তুল্য মানে তুল্য বিভব পার্থক্য বা তুল্য ইএমএফ হবে কিভাবে লিখবো দেখো, প্রত্যেকটা ব্যাটারি আর তার রোধ দিয়ে ভাগ করবো, কিরকম, 12/3 যোগ 18/6 যোগ 0/4 E/R1 E/R2 E/R3 ডিভাইডেড বাই 1/R1 1/R2 1/R3। এটা সলভ করলে একটা তুল্য ইয়ে পাবা, ব্যাটারি বা তুল্য ইএমএফ পাওয়া যাবে। সেটা কত, 3 4 12 3 6 18 যোগ 0 ডিভাইডেড বাই 1/3 1/6 1/4। একটু ক্যালকুলেশন করে দেখবা, মেবি এটা 2 ভোল্ট আসবে। ওকে, যা আসার আসবে। এখন কোয়েশ্চেন হচ্ছে এখানে কারেন্ট কত। এখন দুই মাথার বিভব পার্থক্য তুমি জানো, সেই বিভব পার্থক্য মাত্রই দেখলে 2 ভোল্ট। এখন তুমি ভুলে হয়তো লিখে দিবা I সমান V হচ্ছে 2 ভোল্ট ডিভাইডেড বাই রোধ হচ্ছে 4 ওহম। হবে না,
কারণ বেসিক ল ছিল কিন্তু ই আই ইকুয়াল হবে ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, মানে অভ্যন্তরীণ রোধ কিন্তু কনসিডার করতে হবে। তাহলে আমাদের এখানে সেই দুইটা দেখতে পাচ্ছি একটু আগে যেমন শিখছিলাম আমরা, 3 আর 6 প্যারালাল। ওকে, 3 আর 6 প্যারালাল রোধ আছে, তাহলে এখানে অভ্যন্তরীণ রোধটা কত হবে? 3 আর 6 প্যারালাল, 3 6 18 গুণফল বাই যোগফল, দ্যাট ইজ 2। সো আলটিমেটলি 4 আর যোগ 2 এর উপরে আসবে 2, দ্যাট ইজ 2/6, দ্যাট ইজ 1/3 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এই ফর্মুলাটা মনে রাখবা। অবশ্যই অবশ্যই ব্যাটারি সিরিজে রোধ, ব্যাটারি সিরিজে রোধ, ব্যাটারি সিরিজে রোধ। আরও একটা জিনিস মনে রাখবা, এখানে সব কিন্তু প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস ফর্মে ছিল, কোনো পোলারিটি কিন্তু চেঞ্জ ছিল না। কখনো যদি দেখো সাপোজ এইটা এরকম উল্টা লাগানো আছে, তখন কিন্তু এই দুইটা প্লাস দিলেও এটার জন্য আবার মাইনাস দিতে হবে, ওটা অবশ্যই মনে থাকবে তোমাদের। এটা একটা মিটার ব্রিজের অঙ্ক, খুব সিম্পল, যে সবসময় অঙ্কগুলো এমন থাকে, একটা রোধের মান থাকে অজানা আর একটা থেকে জানা, নিষ্পন্দ বিন্দুর দূরত্ব দেওয়া থাকে, কোয়েশ্চেন করে অজানা রোধের মান কত। তো এই অঙ্কটা ইচ্ছা করেই দেওয়া যাতে করে তোমাদের বেশ কিছু জায়গায় সতর্ক থাকতে হয়। এখানে বাম এবং ডান ফাঁকা উভয় রোধই অজানা, এবং নিষ্পন্দ বিন্দুটার ভ্যালু দেওয়া আছে ডান প্রান্ত থেকে। ইচ্ছা করি কথাটা বললাম এই জন্য যে ম্যাক্সিমাম বইই থাকে হচ্ছে বাম প্রান্ত থেকে, তাই সবাই ভাবে মানে দেওয়া থাকলে এই মাথার দূরত্ব মেপে নেয়। তো অবশ্যই কোয়েশ্চেনটা পড়ে দেখবা যে দূরত্বটা কি ডান মাথা থেকে দেওয়া না বাম মাথা থেকে দেওয়া। ওকে, কোয়েশ্চেনটা হচ্ছে দুইটা ফাঁকের রোধ অজানা, নিষ্পন্দ বিন্দু ডান প্রান্ত থেকে 30 সেন্টিমিটার বামে পাওয়া গেছে। এরপর করলাম কি, এই যে ডান ফাঁকার রোধ যেটা আছে, এরপর করা হলো কি বাম ফাঁকের যে রোধটা ছিল যেটা অজানা ছিল এখনো জানি না, সেটার মান আমি 10 ওহম বাড়াই দিলাম। ফলাফল কি হলো, একটু আগে তো দেখছিলাম আমরা নিষ্পন্দ বিন্দু এই পয়েন্টে ছিল 30 সেন্টিমিটার ডান পাশ থেকে, বাট সেটা স্টিল 5 সেন্টিমিটার ডানে সরে গেছে আরো। তাহলে আমরা বুঝতে পারতেছি এই মাথা থেকে এখন হচ্ছে 25 সেন্টিমিটার। ওকে, আর আমরা তো জানি মিটার ব্রিজ নামটাই আসছে হচ্ছে 1 মিটার থেকে, মানে 100 সেন্টিমিটার। তাহলে এই মাথা 30 হলে আমরা সব কিছু ক্যালকুলেশন করি বাম প্রান্ত থেকে, তাহলে 100 বিয়োগ 30 কত আসবে? 70 সেন্টিমিটার এই পাশটা। ওকে, আমাদের এই তথ্যটা দরকার। সিমিলারলি এটা যদি 25 হয়, এখানে 70 এর বদলে 75 হয়ে যাবে, 75 সেন্টিমিটার বাম মাথা থেকে। তারপর ফর্মুলা কোয়াইট ইজি, তোমরা এভাবে মনে রাখতে যাবে না, P/Q = R/S, এভাবে মনে রাখার দরকার নেই। যেটা যার নিচে ওইটাই সূত্রের মধ্যে ওটা নিচেই থাকবে। কিরকম? P বাই এই দৈর্ঘ্যটা, Q বাই এই দৈর্ঘ্যটা, তাহলে কত আসবে? P/70 সমান Q/30। এই একটা সমীকরণ পাচ্ছি আমরা, P/Q = 7/3। ওকে, আর এখানে আমরা কি পাচ্ছি একটু খেয়াল করো, আবার উপরে নিচে মানে P + 10 / 75 ইকুয়াল টু হবে Q / 25। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আরেকটা সমীকরণ পাবো। এই দুটো সমীকরণ সলভ করলেই আমরা P আর Q এর ভ্যালুটা পেয়ে যাবো। P এর মান পাবো, Q এর মান পাবো, মানে অজানা রোধটা আমরা জানতে পারবো। আমরা এই চ্যাপ্টারের সামান্য একটু বেসিক দেবো, সেটা হচ্ছে পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার দিয়ে একদম পারফেক্টলি কোনো একটা জিনিসের ইএমএফ বা ভোল্টেজ মাপা যায়। ওকে, নর্মালি কিন্তু ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ মাপি আমরা, কিন্তু সেই ক্ষেত্রে কিছুটা লস হয়, ওর মধ্যে দিয়ে কিছুটা কারেন্ট পাস হওয়ার কারণে মেইন ভোল্টেজটা ইএমএফ এর চেয়ে কম পাওয়া যায়। বাট এই সব ক্ষেত্রে আমরা দেখবো যে কোনো রকম লস নেই ভোল্টেজের, এক্স্যাক্টলি যা পাওয়ার কথা আমরা তাই পাবো। তো পোটেনশিওমিটারটা কেমন দেখতে, এইখানে একটা ব্যাটারি থাকবে, এখানে একটা রিওস্ট্যাট থাকবে, রিওস্ট্যাট মানে এর রোধের মান চেঞ্জ করা যায়, ওখানে একটা অ্যামিটার থাকবে, আর এইখানে লম্বা একটা তার থাকবে। মেইন সার্কিটে এতটুকু না, এরকম অনেকগুলো তোমাদের বইয়ে দেখে নিবা, এরকম প্রায় 10 বার প্যাচ দেওয়া থাকে, প্রত্যেকটা 1 মিটার করে, এরকম 10 মিটার লম্বা একটা তার থাকে। ওকে, এই সার্কিটটাকে বলা হয় প্রাইমারি সার্কিট বা মেইন সার্কিট। ওকে, এটা হচ্ছে প্রাইমারি সার্কিট। আর নিচেরটা হচ্ছে সেকেন্ডারি সার্কিট। কারণ কি, এই ব্যাটারির ভোল্টেজ আমরা জানি আগে থেকে, সাপোজ 1.5 ভোল্টের ব্যাটারি, 5 ভোল্টের ব্যাটারি, বাট নিচেরটা হচ্ছে ইএমএফটা আননোন, মানে আমি একটা ব্যাটারি এটা চেক করতে চাই আমার ব্যাটারিটার ইএমএফ কত। ওকে, এইখানে দেবো আমরা সেই ব্যাটারির দুই মাথা। এখানে একটা গ্যালভানোমিটার থাকবে, আমাদের টার্গেট হবে এই গ্যালভানোমিটারের বিক্ষেপ যাতে শূন্য হয়। এই ব্যাটারিটা রাখার পরও এইখান থেকে কোনো কারেন্ট পাস করতে পারবে না। এখানে আমরা যেটা দেখাচ্ছি ওটার নাম জকি, এটা একটা সুইচের মতো, এটা আমরা মানে সরাতে পারি তার বরাবর, যে পয়েন্টে লাগালে এখানে গ্যালভানোমিটারের কাঁটাটা কোনো বিক্ষেপ দেয় না, ওই পয়েন্টটাকে বলে নিষ্পন্দ বিন্দু বা নাল পয়েন্ট। তো আমাদের টার্গেট থাকে হচ্ছে নাল পয়েন্টটা বের করা। তো আমরা ধরলাম নাল পয়েন্ট হচ্ছে সি। ওকে, তাহলে যদি কখনো এমন হয় যে এই যে যেমন এইখান থেকে কত কারেন্ট আসবে আমরা একটু চেক করে দেখি। এই যে এই ব্রাঞ্চে কারেন্টটা কত হবে, এটা না, এই নিচের ব্রাঞ্চে কারেন্টটা আমরা বের করতে পারি কিভাবে। টোটাল ভোল্টেজ হচ্ছে ইপি প্রাইমারি ভোল্টেজ ডিভাইডেড বাই রোধ হচ্ছে RH প্লাস এই যে 10 মিটার লম্বা তার, সেই তারের
মানে আমি আর ডাব্লিউ লিখলাম, সেই পুরো তারের রোধ আর ডাব্লিউ, এই হচ্ছে কারেন্টের মান। তাহলে আমরা কি দাবি করতে পারি না, এই যে এ আর বি এই দুই মাথার ভোল্টেজটা কত হবে, ভি এ বি ইকুয়াল টু আই ইন্টু ওই দুই মাথার রোধ। ওকে, সেই রোধটা হচ্ছে আর ডাব্লিউ। তাহলে আমরা লিখতে পারি আই হচ্ছে এখান থেকে পেলাম ইপি আর এইচ প্লাস আর ডাব্লিউ ইন্টু আর ডাব্লিউ, এখান থেকে পেয়ে গেলাম ওই দুই মাথার টোটাল ভোল্টেজটা। এখন কখনো যদি দেখা যায় এই টোটাল ভোল্টেজটা, ওকে, এখানে যে ভোল্টেজটা ড্রপ হলো সেই ভোল্টেজটা ড্রপটা এইখানে যে ব্যাটারিটা ছিল তার চেয়ে বেশি, তখন কি হবে, এর মধ্য দিয়ে কারেন্ট পাঠাবে তখন, কারণ এখানে একটা বড় মানের ব্যাটারি কাইন্ড অফ, আর এখানে একটা ছোট মানের ব্যাটারি, তখন মিসম্যাচ হয়ে কারেন্ট এই দিক থেকে ফ্লো করবে, তোমরা দেখতে পাবা গ্যালভানোমিটার ডান দিকে ঝুঁকে গেছে। অথবা এটার ড্রপ যদি কম হয় তখন দেখবা বাম দিকে ঝুঁকে গেছে কোনো কারণে। আমরা এই দুটোর একটাও চাই না, আমরা চাই এই জকিটাকে এমন পয়েন্টে নেব যাতে করে এই মাথায় যতটুকু ভোল্টেজে ড্রপ হয় আমার এই অজানা রোধের মানও, অজানা রোধ না, অজানা ব্যাটারির ইএমএফ এর মানও সেম, তখন এর যা ভোল্টেজ এরও তাই ভোল্টেজ, ফলে দুইজনের মারামারিতে এই লুপে কোনো কারেন্ট যেতে পারবে না এবং আমরা টোটালি নিষ্পন্দ বিন্দুর মতো একটা বিন্দু পাবো। তো সেই পয়েন্টের যে দৈর্ঘ্যটা, এই তারটুকু তার পুরো তার না, 10 মিটার লম্বা না, আমরা মাঝখানে কোনো একটা পয়েন্টে পাইছি, সেই তারের দৈর্ঘ্যটাকে আমি নাম দিলাম L1। ওকে, তাহলে আমাদের ফার্স্ট ডিউটি হচ্ছে আমরা পুরো জায়গার ভোল্টেজটা জানি, পুরো তারের, তাহলে একক প্রতি একক দৈর্ঘ্যের ভোল্টেজটাও পাবো, একক দৈর্ঘ্যের ভোল্টেজটা হবে সিম্পলি কি হবে, VAB ডিভাইডেড বাই সেই 10 মিটার লম্বা, আমি ক্যাপিটাল এল নাম দিলাম, এটাকে আমরা ল্যামডা নামে রাখি, ভোল্টেজ গ্রেডিয়েন্ট বা ভোল্টেজের ঢাল আর কি। ওকে, তাহলে 1 সেন্টিমিটারে হচ্ছে ভোল্টেজের ড্রপ হয় ল্যামডা পরিমাণ, আর আমাদের এখানে লেংথটুকু পাইছে হচ্ছে L1, অর্থাৎ L1 দৈর্ঘ্যে ভোল্টেজের ড্রপ হবে এই। তাহলে এইখানে যে ড্রপটা আর আমার আননোন যে ইএমএফটা, এই দুটো সমান বলেই এখানে কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে আমি লাস্টে দাবি করতে পারি ল্যামডা L1 সমান হচ্ছে আমি যে অজানা আননোন যে, ওকে, আমি আননোন যে ব্যাটারিটা নিয়ে আসছি সেটার রোধ ইয়ার মানের সমান, ইএমএফ এর মানের সমান। তাহলে এখান থেকে একটা জিনিস কিন্তু কোয়াইট ক্লিয়ার, ল্যামডা কিন্তু কনস্ট্যান্ট, প্রতি 1 সেন্টিমিটারে কতটুকু ভোল্টেজ ড্রপ, তাহলে আমি যে ব্যাটারি আনবো আননোন সেটা সমানুপাতিক L1, মানে নিষ্পন্দ বিন্দুটা বাম পাশ থেকে কত দূরে এই দৈর্ঘ্যের সমানুপাতিক। ওকে, দৈর্ঘ্য যত বেশি ভোল্টেজ ড্রপ তত বেশি, মানে এখানে যত ব্যাটারি বড় লাগাবো লেংথ তত বড় হবে, তত বড় লেংথ জুড়ে যে ভোল্টেজ ড্রপ হবে ওইটা সমান হতে হবে তখন। তাহলে এটি হচ্ছে পোটেনশিওমিটার মেইন কনসার্ন, যে দৈর্ঘ্যের সমানুপাতিক হচ্ছে পোটেনশিয়াল ড্রপ। তো এখান থেকে আমরা বের করতে পারলাম কি, আমরা একটা আননোন ব্যাটারির ভোল্টেজ বের করতে পারবো, এবং সুবিধাটা কোথায়, গ্যালভানোমিটারে আদৌ কোনো কারেন্ট যাচ্ছে না, তার মানে এই ভোল্টেজ বের করার সময় কোনো রকম কারেন্ট তাকে ড্র করতে হয় না। ফলাফল, কোনো একটা ব্যাটারি যদি 1.5 ভোল্টের ব্যাটারি হয় ও কখনোই 1.49 বা 4.5 এগুলো দেখাবে না, কারণ কোনো কারেন্টই তাকে ড্র করতে হয়নি, গ্যালভানোমিটার কারেন্টটা শূন্য, এই জন্য এটা একটা পারফেক্ট ভোল্টমিটার। তো আমরা এখন দেখবো পোটেনশিওমিটার দিয়ে আসলে কি করা যায়। এবার আমরা দেখবো হচ্ছে পোটেনশিওমিটারের সাহায্যে কিভাবে অভ্যন্তরীণ রোধ নির্ণয় করা যায় একটা ব্যাটারি। একটু আগে আমরা দেখছি একটা ব্যাটারির ইএমএফ কেমনে নির্ণয় করা যায়, এবার অভ্যন্তরীণ রোধ। তো একটু আগে ফর্মুলা অনুসারে এইটা ছিল আমাদের সেই আননোন ইএমএফ, নাম দিলাম সাপোজ ইয়ান, এটা আমরা নির্ণয় করে ফেলছি আগের ফর্মুলা দিয়ে, ই আননোন ইকুয়াল টু ল্যামডা টাইমস L1। L1 কি ছিল, নিউট্রাল পয়েন্ট বা নিষ্পন্দ বিন্দু খুঁজে বের করার যে দৈর্ঘ্যটা। ওকে, এই সেই L1। এবার একটু খেয়াল করে দেখো, আমরা করবো কি, এই ব্যাটারির সঙ্গে প্যারালালে একটা রোধ যুক্ত করব, আমাদের জানা মানের একটা রোধ, নাম দিলাম ক্যাপিটাল আর। ওকে, এবার সেটা যুক্ত করে একটা সার্কিট কমপ্লিট করে দেবো। একটু আগে যেটা করছি সেটা কিন্তু এই রোধটা ছিল না, ওই সূত্র যখন লিখছি। এবার এই রোধ যুক্ত করলে কি হবে, আমরা জানি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে এখনো কোনো কারেন্ট যাবে না, কিন্তু এর মধ্যে দিয়ে কিন্তু ঠিকই কারেন্ট যাবে রোধের মধ্যে দিয়ে, যেহেতু সার্কিট কমপ্লিট হবে। তো আমরা তো এটা সেই ছোটবেলা থেকেই জানি, নাইনে সেই যে হারানো বিভব নাম তোমরা শুনছো, যে একটা ব্যাটারি দুই মাথায় যদি ভোল্টমিটার লাগাও তাহলে তুমি ইএমএফটা পাবা যদি পারফেক্ট একটা ভোল্টমিটার হয়, কিন্তু তুমি যদি একটা রোধ লাগাও তাহলে কিন্তু এটা আশা করবা না যে এই রোধের দুই মাথার ভোল্টেজ আর ব্যাটারির ইএমএফ সেম, কারণ আমরা জানি ব্যাটারির মধ্যে আমরা না দেখলেও একটা অভ্যন্তরীণ রোধ আছে। তাহলে যখনই কারেন্ট যায় ওইখানে একটা ভোল্টেজে ড্রপ হয়, যেটা তুমি ভোল্টমিটারে আসলে দেখতে পাচ্ছ না। তা আসলে এই ঘটনাটাই ঘটবে, যখনই এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে তখন কিন্তু আর পোটেনশিয়াল ই আননোনের সমান নাই, একটু আগে যতটা বেশি ছিল, ফলে দেখবা এবার কিন্তু গ্যালভানোমিটার ঝুঁকে গেছে। তখন আবার নতুন করে আমাদের একটা নিষ্পন্দ বিন্দু আনতে হবে আগেরটা থেকে একটু ডিফারেন্ট পয়েন্টে, ওটাই কোনো সমস্যা নেই। নতুন পয়েন্ট সাপোজ ধরলাম সি প্রাইম, তাহলে এবার একটু খেয়াল করো, সি প্রাইম পয়েন্টে আসার পর আবার গ্যালভানোমিটার নিষ্পন্দ, মানে এখানে আর কোনো কারেন্ট যাচ্ছে না, কিন্তু স্টিল এর ভেতরে কিন্তু কারেন্ট যাবে, সার্কিট যেহেতু কমপ্লিট। এবং সেটা কত হবে ভোল্টেজ, অবশ্যই ইএমএফ এর সমান না, সেটা আসবে ভি ইকুয়াল টু আইআর।
এই সার্কিটে যত কারেন্ট যাচ্ছে আই, আর এর যে রোধের মানটা আমরা জানি সেটা ভি ইকুয়াল টু আইআর। তাহলে সেই আইআরটা হবে নিশ্চয়ই, ল্যামডার কোনো চেঞ্জ নেই, ল্যামডা তো কনস্ট্যান্ট, প্রতি একক দৈর্ঘ্যে ভোল্টেজের ড্রপ, লেন্থের কিন্তু আর L1 নাই। এবার কিন্তু আমরা দেখছি আগে সি আর এখন সি প্রাইমের দূরত্ব কিন্তু সেম না, এটা সাপোজ L2। ওকে, তাহলে এবার আই সমান আবার আমরা কি জানি? আই সমান জানি ই আননোন যেটা ইএমএফ ডিভাইডেড বাই আর যেটা আমাদের নোন প্লাস সেই যে অভ্যন্তরীণ রোধ, এবং এটাই আমরা নির্ণয় করতে চাচ্ছি, ইকুয়াল টু ল্যামডা L2। তাহলে ল্যামডা আগেরটা থেকেই পেয়ে যাবো এখান থেকে, ল্যামডা ইকুয়াল টু ই আননোন ডিভাইডেড বাই L1। এটা এখানে বসাই দিলেই আমরা এটা সলভ করে আর এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। সো আসলে পোটেনশিওমিটারের সাহায্যে আমরা একটা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে পারি, ইভেন একটা ব্যাটারির পোটেনশিয়াল বের করতে পারি, দুইটা ব্যাটারির পোটেনশিয়ালকে আমরা আবার করতে পারবো, কম্পেয়ার করতে পারবো। আমরা এখন ওইটা দেখবো। এবার আমরা দেখবো হচ্ছে দুইটা ব্যাটারি ইএমএফকে কম্পেয়ার করব, এবং এর মধ্যে একটা যদি জানা থাকে আরেকটা আমরা বের করে ফেলতে পারবো। কীরকম, যে আমরা এবার আগের মতোই পুরো সার্কিট এবার দুইটা ব্যাটারি প্যারালাল রাখবো, এবং এখানে একটা সুইচ দিয়ে অ্যাট এ টাইম একটাকে কন্ট্রোল করবো। আই মিন এই সুইচটা যদি ওপরে থাকে তাহলে শুধুমাত্র এটা আছে, বাকিটা খোলা, আর সুইচটা যদি নিচে থাকে নিচেরটা থাকবে, উপরেরটা খোলা। তো প্রথমটা যখন ছিল U1, তখন আমরা সাপোজ সি বিন্দুতে নিষ্পন্দ বিন্দু পাইছিলাম। ওকে, তাহলে আমরা ইজিলি লিখতে পারবো U1 সমান ল্যামডা L1 সেই ফর্মুলা অনুসারে। এরপর যখন ওটা সরানোর পর E2 তে আসবো, দুইটা যেহেতু আলাদা অবশ্যই নতুন নিষ্পন্দ বিন্দু নতুন দৈর্ঘ্যে পাবো আমরা, তাহলে এটা আসবে ল্যামডা 2। তাহলে আমরা ইজিলি লিখতে পারি E2 বাই U1 ইকুয়াল টু ল্যামডা কাটা L2 বাই L1। যেহেতু L2 L1 আমাদের জানা থাকবে, আমরা মেপে ফেলতে পারবো। তাহলে E2 আসবে L2 বাই L1 ইন্টু E1। আর যদি কোনোভাবে E1টা আমাদের জানা থাকে তাহলে আমরা ইজিলি E2টাও বের করে ফেলতে পারবো।